অপরিচিত টপিকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মুন্না ভাইয়া। তো প্রথমেই দেখেন অনুপম আপনাদের সামনে হাজির, যদিও আমি মহাবিনুল, আর এখানে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অনুপম। এখন এই অনুপম কি করে, অনুপমের বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো একটা চিত্র আকারে, আমরা একটু ডকুমেন্টারি আকারে গল্পগুলো আজকে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো অনুপম হাজির হয়ে গেছে এখানে। অনুপম, এখন এই অনুপম কি করছে? অনুপম আমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র ছিল এবং তিনি সদ্য MA পাস করিয়েছেন। MA পাস করেছেন। কি করেছেন ভাইয়া? MA পাস করেছেন। সো আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার ছবি আর্ট করার দরকার নাই, এই জায়গাটাতে লেখেন অনুপম। অনুপম দিয়ে এরকম একটা গোল করেন, গোল করে তারপর লেখা শুরু করেন। অনুপম কি করেছে? অনুপম হচ্ছে MA পাস করেছে এবং এই অনুপম হচ্ছে গল্পের কথক। এই অপরিচিতা টপিকের গল্পের কে? কথক। অনুপম হচ্ছে অপরিচিতা গল্পের কথক এবং তার যে বাবা ছিল, তার বাবা ছিল উকিল। বাবা ছিল উকিল, তার বাবা ছিল উকিল। এই অনুপম মায়ের হাতে মানুষ, মায়ের হাতে মানুষ। এই অনুপমকে মায়ের হাতের মানুষ। এবং এই যে অনুপমের সুন্দর চেহারা নিয়ে, এই যে একটা আমার মতো সুন্দর চেহারা নিয়ে অনুপমের যে পণ্ডিত মশাই ছিল, এই পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল, অর্থাৎ শিক্ষক বা পণ্ডিত মশাই ছিল, শিক্ষক বা পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করত। কি করতো ভাইয়া? মাকাল ফলের সাথে তুলনা করত। সো আমরা কয়টা বৈশিষ্ট্য পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি অনুপম এই গল্পের কথক এবং তিনি হচ্ছে সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করে, অর্থাৎ MA পাশ করেছে, মাস্টার্স শেষ করেছে। সে হচ্ছে, তার বাবা ছিল উকিল, সে মায়ের হাতে মানুষ, সে হচ্ছে কি মায়ের হাতের মানুষ। এবং তার যে মা ছিল গরিব ঘরের মেয়ে। মা ছিল গরিব ঘরের, মা ছিল গরিব ঘরের, মা ছিল গরিব ঘরের, ঠিক আছে? মা কি ছিল? মা ছিল গরিব ঘরের। এবং এই অনুপম বলছে যে কন্যার পিতা মাত্রই বিশ্বাস করিবেন বা স্বীকার করিবেন আমি হচ্ছে সৎপাত্র এবং তামাক পর্যন্ত খাই না। তামাক টুকু খাই না, তামাকটুকু খাই না। সো আপনারা এইভাবে গোল করবেন, গোল করে কিন্তু তারপর হচ্ছে মাঝখানে আপনারা এইভাবে লিখবেন, ঠিক আছে? তামাক পর্যন্ত খায় না। তো ছবি দেওয়ার কারণ কি, আমি কিন্তু গল্পটা টানে টানে পড়াইতে পারতাম, সো বইয়ে তো আছে, আপনারা তো পড়বেন, আমি একটু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি এইভাবে করে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তো এইটুকু জানলে আপাতত হবে, তারপরে আমরা আরেকটু গল্পটা বাড়াই, তারও কিছু জানবো, ঠিক আছে? লেখা হইছে, ডান লিখেন, গুলি করে তাড়াতাড়ি ডান লিখেন, দ্রুত ডান লিখেন, ডান লিখেন। লেখা হইছে কিনা দ্রুত, যদি না লেখা হয় তাহলে স্ক্রিনশট দেন। দ্রুত ডান লিখেন, যদি না লেখা হয় তাহলে দ্রুত স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিন দেন। ওকে, সো নেক্সটে যান। তাহলে আমরা একটু গল্পটা আমার সাথে একটু নিজে নিজে বলেন, চিল্লানোর দরকার নাই, নাহলে বলবে যে বাসে কি পাগল হয়ে গেল নাকি, যে ফোনে সিনেমা না দেখে, চকলেট আপারে না দেখে কি ব্যাপার, এগুলো পড়ে কেন? সো একটু আস্তে আস্তে করে বলি। সো এটা হচ্ছে অনুপমকে গল্পের কথক, অর্থাৎ অনুপমের ভাষায়, অনুপমের মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা আমরা পড়ব। এবং এখানে সে কি করেছে? অনুপম হচ্ছে MA পাস করেছে এবং বলা হচ্ছে এই অনুপমের সুন্দর চেহারা দেখে শিক্ষক তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করত। এবং সে বলেছে এই যে সে তামাক পর্যন্ত খায় না, আমিও তামাক খাই না, তুমিও তামাক খাও না, সে কি খায় না? তামাকটুকু পর্যন্ত খায় না এবং নিতান্তে সে হচ্ছে সৎপাত্র। এবং সে বলেছে কারণ সে তার মায়ের হাতে মানুষ হয়েছে। কি হয়েছে ভাইয়া? সে মানুষ হয়েছে তার মায়ের হাতে। এবং বলেছে কি সে, তার বাবা ছিল উকিল এবং ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছে এবং এই রোজগার করা টাকাটা সে হচ্ছে ভোগ করে যেতে পারে নাই, তার আগে সে মারা গিয়েছে। এবং তার মা ছিল গরিব ঘরের। এই গরিব ঘরের হওয়ার কারণে অনুপমরা যে বড় লোক, এটা বারবারই করি তাকে হচ্ছে মনে করিয়ে দিত যে আমরা বড় লোক, আমরা টাকাওয়ালা, এরকম। সো আরেকটা জিনিস মনে রাখবো, এই যে অনুপম ছিল, অনুপমের বয়সটা কেমন ছিল দেখেন, মনে রাখবেন অনুপমের বর্তমান বয়স হচ্ছে 27 বছর। এবং সে বলেছিল এখন হচ্ছে 27 এবং তখন ছিল কি বিয়ের সময়,
বিয়ের সময় ছিল 23। কত ছিল? বিয়ের সময় ছিল 23, বর্তমানে 27 এবং বিয়ের সময় কত ছিল? 23। এইটাও একটু এড করে দিবেন। বিয়ে বর্তমানে হচ্ছে 27 এবং বিয়ের সময় কত ছিল? 23। তাহলে সে 23 বছরের কাহিনী 27 বছরের বয়সে এসে আমাদেরকে গল্পটা শোনাচ্ছে। কত বছর পরে এসে? সে 23 বছরের বয়সের কাহিনী সে আমাদেরকে 4 বছর পর 27 বছর বয়স যখন তার, তখন সে এসে আমাদেরকে গল্পটা শোনাচ্ছে। ক্লিয়ার ভাইয়া? গুলি করে ক্লিয়ার ভাইয়া? 20 টাকা কি পাবা না? চাও না 20 টাকা? তাড়াতাড়ি মেনশন হবে। ওকে, দ্রুত। ওকে, 23 বছর। আলহামদুলিল্লাহ, শায়লা ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগতম। আচ্ছা, নেক্সটে চলে যাই। এই অনুপম কি করতো? অনুপম হঠাৎ করে এমএ পাস করার পরে সে এখন তার মনে কিছু ঘটলো, সে এখন বিয়ে করতে চায়। এই যে আমার মতো সে হচ্ছে কি করতে চায়? বিয়ে করতে চায়, এবং প্রত্যেকদিন রাতের বেলা কাঁদে। যদিও আমি কাঁদি না, সে হচ্ছে বিয়ে করার জন্য রাতের বেলা কাঁদে। সে হচ্ছে বিয়ে করতে চায়, ঠিক আছে? সে হচ্ছে কি করতে চায়? বিয়ে করতে চায়। ওকে, বিয়ে করতে চায়। আচ্ছা, সে বলছিল কি, আমি বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতে শুরু করিয়াছি। কি করিয়াছে? সে বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখতে শুরু করেছে। বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখতে শুরু করেছে, এবং সে বলছিল আমি হচ্ছে তৃষ্ণার্থ। আমি কি তৃষ্ণার্থ? কিসের জন্য ভাইয়া? পানি খাওয়ার জন্য? অন্য কিছু ভাইয়া, বুঝতে হবে। সে কি ছিল? তৃষ্ণার্ত ছিল বিয়ে করার জন্য। এইভাবে সে বিয়ে করার জন্য স্বপ্ন দেখতো, বিয়ে করার জন্য তৃষ্ণার্ত ছিল। তো যখনই বিপদে পড়িবে তখনই মুন্না ভাইয়া থাকবে, আর যখনই বিয়ে শাদী প্রেম ভালোবাসা করতে চাবে, কে থাকবে? এই যে আমার মতো একটা বন্ধু থাকবে। সেই বন্ধুটার নাম কি ছিল? তার হরিশ। সেই বন্ধুটার নাম কি ছিল ভাইয়া? হরিশ। সো যদিও এই বন্ধু আমার হরিশ না, সে বন্ধুর নাম আমি বলবো একদিন, সমস্যা নাই, একদিন লাইভে দেখানো হবে। তো এই বন্ধু আমার হচ্ছে কি? হরিশ। এই হরিশ কোথায় কাজ করতো? হরিশ কাজ করতো হচ্ছে কানপুরে। কানপুরে। কোথায় কাজ করতো? কানপুরে। ক্লিয়ার? আচ্ছা, হরিশ কোথায় কাজ করতো? হরিশ কাজ করতো হচ্ছে কানপুরে। এবং এটা কার বন্ধু ছিল? সে ছিল অনুপমের বন্ধু, নট মুন্না ভাইয়ার বন্ধু। অনুপমের বন্ধু। কি ছিল ভাইয়া? অনুপমের বন্ধু। সে কোথায় কাজ করতো? সে হচ্ছে কানপুরে কাজ করতো। কোথায় কাজ করতো? কানপুরে কাজ করতো। এবং এই শীতের ছুটিতে বা কোনো একটা ছুটিতে হয়তোবা সে দিনাজপুরে না এসে কলিকাতায় আসছিল। কলকাতায়। তাহলে ছুটিতে সে কোথায় আসে? ছুটিতে সে হচ্ছে কলকাতায় আসে। ছুটিতে কলকাতায় আসে। কোথায় এসেছিল ভাইয়া? সে হচ্ছে কলকাতায় এসেছিল। ওকে 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 ওকে। আচ্ছা, পার্টনার স্ক্রাইব। ও গুড। হরিশ আসর জমাইতে ওস্তাদ ছিল। হ্যাঁ, হরিশ কি ছিল? আসর জমাইতে অদ্বিতীয়। আসর জমাইতে অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি? অদ্বিতীয় মানে হচ্ছে কি? আরেকজন নাই। অদ্বিতীয় মানে কি? আরেকজন নাই। এবং সে হচ্ছে রস দিয়ে কথা বলতো। কি দিয়ে কথা বলতো? রস দিয়ে। রসিক। হরিশ ছিল কি? রসিক। হরিশ কি ছিল? রসিক। এই রসিক বন্ধু এসে বলল যে বন্ধু, মেয়ে যদি বলো, লিখে রাখেন, মেয়ে উক্তি লিখবেন, উক্তি লিখবেন, মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। খাসা মেয়ে আছে। মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কি বলেছিল? মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। ক্লিয়ার? মেয়ে যদি বলো একটি কি আছে? খাসা মেয়ে আছে। এখন যদি হয়তো আমার বন্ধু এসে আমাকে বলতো, বিশ্বাস কর মামা, তোর পরিমণির মতোই একটা মেয়ে আছে, তুই বিয়ে করবি নাকি, বল আমাকে। সো তখনকার ভাষায় 1914 সালে বলছে, বন্ধু তুমি যদি বলো একটা মেয়ে আছে, সুন্দর মেয়ে আছে, খাসা মেয়ে আছে, ঠিক এখনকার ভাষায় পরিমণির মতো মেয়ে আছে। সো আমি একসময় চাইতাম পরিমণির মতো মেয়ে আমার জীবনে আসুক। এখন আস্তাগফিরুল্লাহ, লাগবে না, ঠিক আছে। তাহলে এই হরিশ বন্ধু এই কাজগুলো করছে। তাহলে এই হরিশ বন্ধু যখন কলকাতা থেকে কানপুরে আসলো, প্রশ্ন আসে,
হরিশ কোথায় কাজ করে? কানপুরে। কোথায় এসেছিল? কলকাতায় এসেছিল। এসে অনুপমকে বলো, বন্ধু মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। এই কথাটা আরেকবার বলতে যাওয়ার সময় অনুপম বলেছিল আমার মনের ভিতরে নবপল্লব রাশির মতো আলো ছায়া বুনিতে শুরু করলো। অর্থাৎ যখন নবপল্লব রাশি অর্থাৎ নতুন গাছের পাতা হয়, পাতাগুলো যেমন একটু বাতাসে কম্পন সৃষ্টি করে, সেই ধরনের মনের মধ্যে দোলা দিতে শুরু করলো, লাড্ডু ফুটতে শুরু করলো, লাড্ডু ফাটাস করে। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো ক্লিয়ার। আচ্ছা, একটা খাসা মেয়ে আছে। হ্যাঁ, মেয়ে যদি বলো একটি খাসা, কাসা নয় খাসা, সুন্দর, সুন্দর, প্রাকৃতিক সুন্দর। ঠিক আছে, খাসা মেয়ে আছে। ওকে ওকে, ঠিক আছে। সো নেক্সটে চলে যাই। এরপরে এই যে আমাদের সবার প্রিয় কল্যাণী, কল্যাণী, কল্যাণী। ঠিক আছে, খাসা মেয়ে আছে। সো অনুপমের যে বন্ধু ছিল হরিশ, তার কিন্তু বয়সের কথা এখানে উল্লেখ করা নাই। সবাই কল্যাণীর কথায় আসেন, আমাদের সকলের প্রিয় কল্যাণী। সবাই একটু মেনশন করবেন নিজেদের কল্যাণীদেরকে, যাকে পছন্দ করেন অথবা যাকে পেয়েছেন সেই কল্যাণীকে মেনশন করেন, আসুক ক্লাস দেখুক, ক্লাসটা করে কিছু শিখুক। ঠিক আছে, অথবা আপনার যে প্রিয়তম আছে অনুপম, তাকে মেনশন করতে পারেন ক্লাসের মধ্যে, অথবা আরেকজন আসবে এরপরে। হরিশ তো আসেই, হরিশকে কি ধরে আনছো? হরিশকে তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, নাহলে ভাই বিয়া হবে না। তাড়াতাড়ি হরিশকে ধরে নিয়ে আসো, মেনশন দাও, মেনশন দাও। আচ্ছা, নতুন দল পাইলে মাছ একটু লাফায় বেশি, ধন্যবাদ। এটাই হচ্ছে অনুভবের বৈশিষ্ট্য। ও গুড। আচ্ছা, তো দেখেন এই যে কল্যাণী, এই কল্যাণীটাকে, কল্যাণীটা হচ্ছে শম্ভুনাথ বাবুর, শম্ভুনাথ বাবুর মেয়ে। কল্যাণীটাকে ছিল শম্ভুনাথ বাবুর মেয়ে, শম্ভুনাথ বাবুর মেয়ে ছিল। আচ্ছা, এবং তিনি ছিল কি যৌতুক প্রথার শিকার, যৌতুক প্রথার শিকার, অমানবিক যৌতুক প্রথার শিকার। ঠিক আছে, সো দেখেন যেইটাকে আমরা এখন বলি যৌতুক, যেইটাকে আগে বলা হয়তো যৌতুক, সেটা পরবর্তীতে হইলো পণ। যৌতুকটা হলো কি? পণ। যৌতুকটা হইছে কি? পণ। তারপর হইছে কি? মেয়ের সুখের জন্য যা দিবেন, মেয়ের সুখের জন্য। ঠিক আছে, মেয়ের সুখের জন্য যা দিবেন, যৌতুক, পণ। তারপর স্ট্যান্ডার্ড, মেয়ের সুখের জন্য যা দিবেন, দিতেই পারেন মেয়ের সুখের জন্য। হ্যাঁ, মেয়ের সুখের জন্য একটা গাড়ি দিতে পারেন, একটা ওয়াশিং মেশিন, কাপড় কি আমি ধুবো, আপনার মেয়েই ধুবে। ফ্রিজে কি খাবার আমি রাখবো, আপনার মেয়েই রাখবে। একটা গাড়ি দিলে দিতে পারেন, আপনার মেয়ে কি ঘুরে নিয়ে বেড়াবে, আমি তো ড্রাইভার। বুঝছেন? সো এই হচ্ছে বিষয়, মেয়ের সুখের জন্য যা দিবেন তাই হবে। আচ্ছা, তারপর বর্তমানে খুশি করে যা দেন, খুশি করে দেওয়াই যায়। আস্তাগফিরুল্লাহ, এই যৌতুক নিয়ে কোনো কথা বলা যাবে না, যৌতুক নিয়ে কথা বলা যাবে না। ঠিক আছে, ওকে। সো এইটা আমাদের ছেলেদেরকে আটকাইতে হবে। যৌতুক মানে কি? মানুষের মনের আত্মার একটা হচ্ছে অভিশাপ নেওয়া। দেখেন, আপনি যখন একটা মেয়েকে নিয়ে আসতেছেন, অন্য মেয়েকে নিয়ে আসতেছেন, সে জন্ম দিয়েছে, পড়াশোনা করেছে, আমরা আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার মাথায় কাজ করতে পারে যে আপনি সারা জীবন খাওয়াবো, আমাকে কিছু দিবে না। আসলে বিষয়টা হচ্ছে কি, সেও তো তার পরিবার ছেড়ে তোমার জন্য সব কিছু করবে। সো ছেলেদেরকে উচিত তাদের বাবা মাদেরকে বোঝানো যৌতুকের খারাপ প্রভাবটার জন্য। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এই কি ছিল? যৌতুক প্রথার শিকার হয়েছিল, এবং যৌতুক প্রথার শিকার হওয়ার পর সে বলেছিল, অনুপমের কথা অনুযায়ী যখন তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের সময় তার বয়সটা ছিল কত বছর? বয়সটা ছিল মাত্র 15 বছর। তখন এই 15 বছরের বয়সের কথা শুনে তার যে মামা ছিল, তার মা বলছিল, মেয়ে কি বংশে কোনো দোষ আছে? সে বলছে, না, বংশে কোনো দোষ নাই, মেয়ের বয়স সবুর করিতেছে না, কিন্তু মেয়ের বাপ সবুর করতেছে। কেন? যৌতুকের যে চাপটাই সে সহ্য করতে পারছে না, অর্থাৎ যৌতুকের ধনুক ভাঙা পণ, এবং এর সাথে সে হচ্ছে যোগ্য পাত্র খুঁজে পাচ্ছে না। আমাদের মতো যোগ্য পাত্র থাকতে, তোমার আমার মতো যোগ্য পাত্র থাকতে কেন কল্যাণীদের বিয়ে হচ্ছে আমি এটা বুঝতেছি না। তো যাই হোক, আচ্ছা, আমার বউ কল্যাণী, যাই হোক, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? তাহলে যোগ্য পাত্র এবং ধনু ভাঙা পণ থাকার কারণে অনুপমের কল্যাণীর বাবা তার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছে না। এই প্রশ্নটা আপনাদের খ নাম্বারে আসতে পারে, এটা একটু ভালো করে মনে রাখবেন। ধনু ভাঙা পণ বলতে কি বোঝাচ্ছে? যে এত পণ বেশি যে ধনুক টানলে কিন্তু ভাঙার কথা না, এই ধনুকটাও ভেঙে যাচ্ছে, এত যৌতুক দিতে হচ্ছে। এবং বরের হাট মহার্ঘ বলতে এখানে বোঝাচ্ছে, বইয়ের মধ্যে দেখবেন
বরের হাট মহার্ঘ বলতে যে যোগ্য পাত্র, ভালো পাত্র, সৎ পাত্র, তামাক খায় না, গাঁজা খায় না, ভাং খায় না, মেয়েদের পিছনে ঘুরে না, নার ঘুরে যায় না, ঘুরতে যায় না, শুধু মেয়ের প্রতি এডিক্টেড না থেকে বইয়ের প্রতি এডিক্টেড থাকে, এই ধরনের পুরুষ ছেলে সে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, ওকে 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 ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো তখন বলতেছিলাম কি বিয়ের সময় তার বয়স ছিল কত? 15। এখন ট্রেনে এই ট্রেনে বয়সটা ছিল 16 থেকে 17। এখন অনেকে বলবেন ভাইয়া কিভাবে সম্ভব, সে তো 27 বছর বয়সে এসে গল্প শোনাচ্ছে। ভাই 27 বছর বয়সে এসে গল্প শোনাচ্ছে, কিন্তু 1 বছর পর তৃতীয় যখন যায় তখন কল্যাণীর সঙ্গে দেখা হয়, এবং কল্যাণীর সাথে দেখা হওয়ার সময় তাহলে 1 বছর পর কি হবে? 15 পরে 16 বছর, 16 কিংবা 17, সে সৌন্দর্যের কথা প্রকাশ করতে যায়, সেই কথাটা বলছে। তাহলে বলেন তো বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? দ্রুত কমেন্ট করেন তো, বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? দেখেন বর্তমান বয়স হচ্ছে কত? 19 বছর। কিভাবে এটা নির্ণয় করলাম? দেখেন এটা নির্ণয় করছে এরকম করে, বিয়ের সময় 15 বছর, তার 4 বছর পর যেহেতু গল্পটা শোনাইতেছে, বর্তমানে অনুপমের কল্যাণীর বয়স হচ্ছে 16 বছর। বর্তমানে কল্যাণীর বয়স কত? 16 বছর। এবং অনুপম কল্যাণী বর্তমানে নারী শিক্ষায় ব্রতী গ্রহণ করেছে, নারী শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। ঠিক আছে, এবং তার জীবনে একটা মাতৃ আজ্ঞা ছিল, মাতৃ আজ্ঞা। তো মনে রাখবেন এই গল্পের মধ্যে দুইটা মাতৃ আজ্ঞা আছে, একটা অনুপমের ক্ষেত্রে মাতৃ আজ্ঞা, একটা হচ্ছে কল্যাণীর ক্ষেত্রে মাতৃ আজ্ঞা। অনুপমের ক্ষেত্রে মাতৃ আজ্ঞা মানে হচ্ছে মা এবং মামার আদেশ নিষেধ, এবং কল্যাণীর ক্ষেত্রে মাতৃ আজ্ঞা মানে হচ্ছে দেশপ্রেম, নারীদের শিক্ষায় সে ব্রত গ্রহণ করার জন্য দেশের প্রতি তার ভালোবাসা থাকার কারণে এইটাকে সে মাতৃ আজ্ঞা, অর্থাৎ মায়ের আদেশ নির্দেশ যেটাকে আমরা ফেলতে পারি না, এই মাতৃ আজ্ঞার সাথে সে তুলনা করেছে। তো এই মাতৃ আজ্ঞাটা অ্যাডমিশনে গিয়ে আপনার কনফিউশন হয়ে যেতে পারেন। ঠিক আছে, গেল। সো মেনশন ইওর কল্যাণী। ওকে ঠিক আছে, নেক্সট। সোনামণিরা চিল্লাচিল্লি কইরো না, একটু দ্রুত নেক্সট চলেন। এই যে মামা, সানডে মানডে ক্লোজ করে দিব কিন্তু, হ্যাঁ বুঝছেন মামা? আচ্ছা, এই যে মামা, তো মামার প্রথম যে বৈশিষ্ট্য ছিল, এই মামার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মামার টাকার প্রতি ছিল অস্থিমজ্জায় জড়িত। টাকার নেশা ছিল কি? অস্থিমজ্জায় জড়িত। টাকার প্রতি নেশা কেমন ছিল? তার অস্থিমজ্জায় জড়িত। খাতার মধ্যে লিখেন, মামা লিখবেন টাকার প্রতি নেশা ছিল কি? অস্থিমজ্জায় জড়িত। ওকে, টাকার প্রতি নেশা ছিল কি? অস্থিমজ্জায় জড়িত। এবং এই যে মামা, ডিপজল মামা, ঠিক আছে, তো মামার নেশাটাকে ছিল টাকার প্রতি অস্থিমজ্জায় জড়িত, টাকার নেশা ছিল অস্থিমজ্জায় জড়িত। কেউ কিন্তু ডায়লগ দিবেন না, কেউ কিন্তু ডিপজলের ডায়লগ বলবেন না, চাকরি চলে যাবে কিন্তু। শুনলাম আমাকে নিয়ে কিছু হয়ে গেল। আচ্ছা, সামনে হবে, মামার সাথে আলাপ আছে। মামা নিহা মামা। ওকে, তো এই যে মামার টাকার প্রতি কি ছিল? নেশা ছিল অস্থিমজ্জায় জড়িত। টাকার মধ্যে নেশা কি ছিল? অস্থিমজ্জায় জড়িত। এখন এই যে মামা ছিল, মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করতেন। কোন ঘরের মেয়ে পছন্দ করতেন? দিনাজপুর বোর্ডে আসছিল, গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে কি করতেন? পছন্দ করতেন। তো বইয়ের মধ্যে দেওয়া আছে মামার একটি বিশেষ দিক ছিল, সে হচ্ছে ধনীর ঘরের মেয়ে পছন্দ করেন না। কি করেন না? তিনি হচ্ছে ধনীর ঘরের মেয়ে পছন্দ করেন না। তাহলে কোন ঘরের মেয়ে পছন্দ করেন? মামা হচ্ছে গরিব ঘরের মেয়ে পছন্দ করেন। এবং এই মামার বয়স কত ছিল? এই মামার বয়স ছিল 33 বছর। কিভাবে নির্ণয় করলাম? 27-এর সাথে 6 বছর, 6 বড়, তার বয়স ছিল কত? 33 বছর। তার বয়স কত ছিল? 33 বছর। জীবনে কি এরকম ডিপজল মামা আছে নাকি? বন্ধুর মধ্যেও ডিপজল মামা থাকতে পারে, আর অন্যান্য মামা থাকতে পারে, একটু মেনশন লাগান তো মামাদেরকে দেখি। ওকে, আচ্ছা ভাইয়া, তোমার শিজুকাকে কখন মেনশন দিবা? আচ্ছা, দিব না একদিন, সমস্যা নাই। আচ্ছা, আহো ভাতিজা। আচ্ছা, তো দেখেন, 33 বছর তার হচ্ছে কি বয়স ছিল। সো এই মামা চাইতো এমন বিহাই, যে বিহাইকে বাধা হুকায় খাইতে দিলে, অর্থাৎ তাকে হচ্ছে এখানে একটা কথাটা এরকম করা ছিল যে গুড়গুড়ির পরিবর্তে গুড়গুড়ি, দেখেন গুড়গুড়ির পরিবর্তে তাকে যদি বাধা হুকা খাইতে দেওয়া হইতো, বাঁকা হুক্কা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম কি, গুড়গুড়ি কোনটা? যে ডাবের
যে ইয়াটা থাকে, কি জানি বলো এটা, খলসটা, বা খলস বলতে কি ভিতরে যে নারকেলটা ছড়েলে যেটা পাওয়া যায় আর কি, ওইটার ভিতরে একটা পাইপ দিয়ে একটু আগুন দিয়ে এভাবে একটা টান টেনে খাওয়া যেত, হুকা, তামাক খাওয়া যেত। আর বাধা হুকাটা হচ্ছে এরকম যে আমরা বড় বাংলাদেশের সিনেমাগুলোতে দেখবো যে এরকম করে হচ্ছে স্ট্যান্ড করা থাকতো, হ্যাঁ, এখানে হচ্ছে বাতাস দেওয়া যেত, বাতাস, আগুন, এবং এই পাশ দিয়ে একটা নল থাকতো, নলটা আসে মামা হচ্ছে খাইতো, একজন বাতাস করতো, এটা হচ্ছে বাধা হুকা, মানে বড় লোক যারা ছিল এই বড় লোকরা খাইতো। সো এখনকার ভাষায় যদি আমরা বলি যে সুরুজবিরির জায়গায় যদি তার বিহাইকে ব্যঞ্জন খাইতে দেওয়া হয় তাহলে সে আপত্তি করবে না, অর্থাৎ তার এই ব্যঞ্জন খাওয়ার একটা কি থাকবে, যোগ্যতা থাকবে, এমন সে জামাই চায়, সরি এমন সে হচ্ছে বিহাই চায়। তার মানে আমাদের স্টার জলসার মতো কিছু আন্টি সমাজ আছে না, যে আমার ছেলে তো ব্যাংকে চাকরি করে, আমি একটু গরিব ঘরের মেয়ে নিয়ে আসতে চাই, গরিব ঘরের মেয়ে নিয়ে আসবো, তাহলে আমার কথায় উঠবে বসবে, এবং ছেলে যেহেতু ব্যাংকে চাকরি করে তাহলে খুশি করে 10 লাখ টাকা দিতেই পারে, এটা খুশি করে, মেয়ের সুখের জন্য খুশি করে দিতেই পারে। তার মানে গরিব হবে, টাকা থাকবে না, কিন্তু খুশি করে মেয়ের সুখের জন্য 10 লাখ টাকা দিতেই পারে। এই ধরনের বিহাই হচ্ছে আমাদের মামা চাইতো, এই ধরনের বিহাইকে চাইতো মামা চাইতো, ঠিক আছে, ওকে, এই ধরনের মামা চাইতো। এখন সে আবার একটা কথা বলছে যে তাহলে আমরা কি করব, সে একটা কথা বলছিল যে সে টাকার প্রতি এতটা নেশা যে মানুষ যদি এতে করে মরেও যায় তারপরে সে জিতবে, মামার এই বৈশিষ্ট্যগুলা ছিল। তো এখন দেখেন, এবং বলা হয়তো অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, কেন এজেন্ট বলা হইতো, প্রশ্নটা আসতে পারে সে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কেন বলা হয়। তখন দেখেন বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা তো অনুপমের মামা এখানে এসে আইডেন্টিফাই করছে, তো অনুপমের ভাগ্য কি হবে পুরোটাই ডিপেন্ড করতো মামার উপরে। এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি বলা হইতো, যে তার ভাগ্যটা কেমন হবে সে নির্ধারণ করতো তার হচ্ছে মামা। ওকে, তারপরে আমরা চলে যাই নেক্সটে আমরা যদি দেখতে চাই, দেখেন, আচ্ছা 20 টাকা রিচার্জের জন্য যেটা বলছিলাম এটা আবার আসছে, তো দুঃখিত, বিজ্ঞাপন হয়ে গেল। যারা এখনো করো না, যারা নতুন ঢুকছো, একটা শেয়ার দিবেন। কি করবেন, শেয়ার দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে, 5 জনকে মেনশন দিতে হবে, একটি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে হবে লিঙ্কটা, তাহলে আপনারা 20 টাকা রিচার্জ পাবেন। এবং এটা আমরা কিন্তু লটারির মাধ্যমে আজকে 10 জনকে দিব, মন খারাপ করিও না, কারণ সবাইকে দিতে গেলে কিন্তু ভাবির জন্য আর লিপস্টিক কিনতে পারবো না, বুঝতে পারছেন, ভাবির জন্য লিপস্টিক কিনতে পারবো না, বাংলা বিদ্যা এমনিতেও হচ্ছে পেমেন্ট কম দিচ্ছে, তো এই হচ্ছে বিষয়। তারপর চলেন নেক্সট বলি। আচ্ছা, তো আরেকটা বিজ্ঞাপন একটু দিয়ে দিই ছোট্ট, যেহেতু ফ্রি ক্লাস চলতেছে, আর দিনাজপুরের অফলাইন ব্যাচে আছেন 26 এবং 25 ব্যাচ, আপনাদের দুইটা আমাদের ব্যাচ চলতেছে, এই ব্যাচগুলোতে অবশ্যই আপনারা যুক্ত হইতে পারেন। আসেন নেক্সটে যাই। এই যে অনুপমের সাথে হরিশের একটা গল্প হওয়ার পর হরিশ বলছে, মামা তুই একটু আমার মামাকে বল না, আমি তো আর বলতে পারতেছি না আমার মামাকে বিয়ের কথা, তুই একটু বল না মামা, আমি একটু বলতে পারতেছি না। তো আমার নিজের বিয়ে কি মামাকে আর বলা যায়, নিজের বাবাকেই বলা যায়? তো হরিশকে বলছে তুমি মামার সঙ্গে কথা বলে একটা চুক্তি সম্পাদন করো, যাতে হচ্ছে আমার বিয়েটা হয়ে যায়, ঠিক আছে? এরকম একটা হরিশ বন্ধু আমাদের জীবনে দরকার। এই হরিশ বন্ধু কি আছে নাকি লাইভে? ওকে 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 ঠিক আছে। তো এই যে হরিশ বন্ধু থাকলো, এই হরিশ বন্ধু মামার সাথে একটা চুক্তি করে এবং বলে যে মামা কি করেন? আচ্ছা মামা তো ভালো আছি। তো হরিশ যেহেতু সব জায়গায় আসর জমাইতে অদ্বিতীয় ছিল, দিনাজপুরে অফলাইনে কথায় পড়ান আইন কলেজ মোড় ফুড অফিসের বিপরীত পাশে। আচ্ছা, তো এই যে হরিশ ছিল রসিক এবং সহজে সে সব জায়গায় আসর জমাইতে পারতো। তো সহজে সে কি করতে পারতো? আসর জমাইতে পারতো। এবং আসর জমাইতে পারার কারণে সে মামার কাছে সে বলে যে আপনি অনুপমকে বিয়ে দেন। সে বললে যে ঠিক আছে, কেমন মেয়ে, এরকম। সে বললে যে আপনি যেমন ধরনের বিহাই চান, শম্ভুনাথ বাবু হচ্ছে সেই ধরনেরই বিহাই। তার টাকা ছিল এক সময়, এখন বর্তমানে টাকা নাই, কিন্তু তার একটা মাত্র মেয়ে হওয়ার কারণে তার লক্ষ্যে যে ঘরটা আছে পুরোটাই ঢেলে দিতে পারে, অর্থাৎ গরিব কিন্তু টাকা দিতে পারবে, এরকম হচ্ছে বিহাই সে চাচ্ছিল। সে সেই ধরনেরই হচ্ছে বিহাই পায়। এবং যখন তাকে বলা হয় যে মেয়ের বয়স তো 15, তখন মামার মনটা একটু খারাপ হয়। মামার মনটা কি হয়? মামার মনটা একটু খারাপ হয়। সো মামার মনটা যখন একটু খারাপ হয়, তখন হরিশ রসিক হওয়ার কারণে, সরস রচনার গুণ থাকার কারণে প্রশ্নটা এইভাবে আসতে পারে। সরস রচনার গুণ থাকার কারণে মামার মনটা কি হয়? খুশি হয়। বলছে আহো বাতিচা বিয়া লাগাও নে। তো বলছে কি হয়তো এইভাবে বলছিল যে আরে মামা বুড়ি হোক আর ছুরি হোক, আপনি তো টাকা পাইতেছেন, অনুপমে বিয়া দেন।
তো তখন স্যার ঠিক আছে বিয়াটা লাগাই দোনে, তো বসে লাগাই দিছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। সো প্রশ্নটা এইভাবে আসতে পারে যে মামার মন কেন নরম হইলো? আপনারা অনেকে উত্তর করবেন টাকার জন্য। না, টাকার জন্য না, মামার মন নরম হয়েছে কার জন্য? এই হরিশ বন্ধুর জন্য। হরিশ বন্ধু বলছে হয়তো বা এরকম করে, বুড়ি হোক ছুরি হোক যাই হোক, মোটা হোক ছোট হোক খাটো হোক কালো হোক যেটাই হোক না কেন, এটা হয়তো বা অনুপমের বন্ধু হরিশ মামাকে বলার কারণে তার মামা হয়তো বা পছন্দ করছে। তো দেখেন আপনি বলতে পারেন যে ভাই 15 বছর বয়স তাতেই বলছে মেয়ের বয়স যে বেশি। এখন এক বন্ধু আসে, বান্ধবী এসে বলবে বা একজন স্টুডেন্ট এসে বলবে ভাইয়া আমার বয়স তো 18 বছর হয়ে যাইতেছে, তাহলে আমি কি বুড়ি হয়ে গেছি? না, তুই বুড়ো হয় নাই। আমার মায়ের বয়স যখন 14 বছর তখন তার বিয়ে হয়েছে। তো এটা ট্রেন্ড ছিল যে আগে মেয়েদেরকে অনেক কম বয়সে বিয়ে দেওয়া হইতো। তো যেহেতু 15 বছর, তো মামা মনে করেছে বিয়ে হচ্ছে না কেন, কোনো কি জাতের সমস্যা আছে? বুঝছেন না, জাতের সমস্যা থাকলে হয়তো বিয়ে হচ্ছে না। তখন বলে না, জাতের সমস্যা নাই, বিয়ে না হওয়ার কারণ হচ্ছে কি ধনুক ভাঙা পণ এবং হচ্ছে সৎপত্র না খুঁজে পাওয়ার কারণে মেয়ের বাপ সবুর করিলেও তার বয়সটা সবুর করতেছে না। এবং ফুল যে বা ফুলের সঙ্গে তুলনা করে কল্যাণীকে বলা হচ্ছে যে পুয়া যে 4 পোয়া হয়ে গেছে। যুবতী মেয়ের কথা বলছে যে এত বছর বয়স হয়ে যাওয়ার পরে কেন বিয়ে হচ্ছে না। আচ্ছা, তাহলে চুক্তি ফাইনাল, ডিল ফাইনাল, বিয়ে শাদী শুরু করে দেন, চলেন। ওকে, ঠিক আছে। মামা চালাক ছিল না স্যার, তাই বুঝেনি কচি জিনিসের মূল্য। ধন্যবাদ, আস্তাগফিরুল্লাহ। সোনামণি ভালো হয়ে যাও। আচ্ছা, তারপর চলে আসেন এই যে হরিশ ছিলেন কল্যাণীর বাবা। হরিশকে ছিলেন কল্যাণীর বাবা ছিলেন, কল্যাণীর বাবা, ঠিক আছে। এবং তিনি পেশায় কি ছিলেন? তিনি একজন ডাক্তার ছিলেন, ডাক্তার। আচ্ছা, শম্ভুনাথ বাবু কি ছিলেন? শম্ভুনাথ বাবু ছিলেন একটা হচ্ছে ডাক্তার। তো একটা জিনিস আপনাকে খেয়াল রাখি, ডাক্তার মোহাম্মদ ইউনুস একটা, ডক্টর মোহাম্মদ ইউনুস একটা। সো আমাদের মিডিয়া যে আছে বলে ডাক্তার বাবু। আসলে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তিনি ডাক্তার নন, তিনি রোগী দেখেন না। উনি হচ্ছে পিএইচডি ডিগ্রি করার কারণে তার সামনে লাগানো হয়েছে ডক্টর। সো ডক্টর, এটা হচ্ছে ডক্টর, তিনি রোগী দেখে না। বা ডাক্তার, ইনি হচ্ছে রোগী দেখেন, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবেন। তো ইনি কি ডক্টর ছিল নাকি ডাক্তার ছিল? তিনি ছিলেন ডাক্তার। ডাক্তার কি ছিলেন? ডাক্তার ছিলেন। এবং কার পিতা ছিলেন? কল্যাণীর পিতা ছিলেন। কার পিতা ছিলেন ভাইয়া? কল্যাণীর পিতা ছিলেন। ওকে, হরিশ মুরব্বি মনির ভালো হয়ে যাও। আচ্ছা, পেশা ছিলেন কি ডাক্তার, এবং তার বয়সটা ছিল 40-এর এপারে বা ওপারে। 40-এর এপারে বা ওপারে। যদি 40-এর এপারে ওপারে না লেখা থাকে তাহলে আমরা হচ্ছে 40 বছর লিখবো। কত বছর লিখবো? 40 বছর লিখবো, ঠিক আছে। 40 বছর লিখবো। হ্যাঁ, এমইউ স্কুলে ডাক্তার হয়। গুড। আচ্ছা, এবং সে কেমন ছিল? সে ছিল চুপচাপ স্বভাবের। এবং সে বলেছিল সে সুপুরুষ ছিল, সুপুরুষ। সেখানে একটা কনফিউশন আছে, সুপুরুষ। দেখেন, একটা হচ্ছে সৎ পাত্র ছিল, একটা ছিল সৎ পাত্র, আর একটা হচ্ছে সুপুরুষ। সৎ পাত্র এবং সুপুরুষ। দেখেন, সৎ পাত্র ছিল অনুপম। কে সৎ পাত্র ছিল? অনুপম। এই কনফিউশনগুলো দূর করতে হবে। এবং সুপুরুষ বললে হচ্ছে শম্ভুনাথ বাবু। সুপুরুষ বললে কি? শম্ভুনাথ বাবু। আর সৎ পাত্র বললে অনুপম। সৎপাত্র বললে অনুপম, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। সৎপাত্র বলে অনুপম, সুপুরুষ বললে শম্ভুনাথ বাবু বা শম্ভুনাথ সেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে আসেন। সো তার একটা বৈশিষ্ট্য ছিল, তার চুলটা ছিল কাঁচা। চুলটা ছিল কেমন? চুলটা ছিল কাঁচা। গোফটা কেমন ছিল? গোফটা ছিল আধ পাকা। গোপটা কেমন ছিল? আধ পাকা। বোকটা কেমন ছিল? আধ পাকা। এবং তিনি ছিলেন নিতান্তই নির্জীব। নিতান্তে কেমন ছিলেন? নির্জীব ছিলেন। নিতান্তে কি ছিলেন? নির্জীব ছিলেন, ঠিক আছে। ক্লিয়ার বাচ্চা? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। যদি আমি কি মিশাই দিব? স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিনশট দেন। মিশাই দিব, স্ক্রিনশট দেন। আচ্ছা, তো তারপর দেখেন আরেকটা জিনিস মনে রাখবেন, সে এই যে
শম্ভুনাথ বাবু ছিল, শম্ভুনাথ বাবু কিন্তু হরিশকে প্রচুর পরিমাণে বিশ্বাস করত। এ কারণে শম্ভুনাথ বাবু হরিশকে বিশ্বাস করার কারণে কি করত, তাকে 3 দিন, বিবাহর 3 দিন পূর্বে কলকাতায় কিন্তু সে আসে এবং অনুপমকে কি করে যায়, অনুপমকে হচ্ছে আশীর্বাদ করে যায়। তো এখানে একটা প্রশ্ন, বিয়েটা কি কলকাতায় হয়েছিল নাকি কানপুরে হয়েছিল? মানে হয়নি অবশ্য, মানে অনুষ্ঠানটা কোথায় হয়েছিল, কানপুরে নাকি কলকাতায়? কানপুরে নাকি কলকাতায়? একটু দ্রুত অ্যান্সার করেন তো। প্রশ্ন, বিয়ে কোথায় হয়েছিল, কানপুরে নাকি কলকাতায়? কানপুরে নাকি কলকাতায়? বলেন, দেখেন বলেন, কানপুরে নাকি কলকাতায়? কোথায় ভাইয়া? কানপুরে। উমরা শাহরিয়ার বলছে কানপুরে। আসসালামু আলাইকুম আপা। কলকাতা কানপুর, কলকাতা কানপুর। আচ্ছা, আপনাদের কনফিউশনটা দূর করে দে। দেখেন, বিয়েরটাতে বলা হয়েছিল, বলা বাহুল্য যে বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলকাতায় আসিতে হইল, এবং একখানে বলছিল বাড়ি ভাড়া এবং আলোকসজ্জা, যে বিষয়টা ছিল বাড়ি ভাড়ার কথা এক জায়গায় উল্লেখ করা আছে। তো এই বাড়ি ভাড়ার কথা দেখে এবং বলা বাহুল্য কন্যাপক্ষকে কলকাতায় আসিতে হয়েছিল, এই কথা দ্বারা বোঝা যায় বিয়েটা কানপুরে নয় কলকাতায় হয়েছিল। অর্থাৎ কানপুর থেকে কলকাতায় তারা এসেছিল, বাড়ি ভাড়া নিয়েছিল শম্ভুনাথ বাবু, এবং মেয়ের বিয়ের জন্য সে হচ্ছে বাড়িটাকে সাজাতে তেমন আলোর আড়ম্বর করেননি। ঠিক আছে, আমার বাজনে বিয়ে হয়েছিল, ভালো কথা। আচ্ছা, তো দেখেন, তো এরপরে কি হইলো, শম্ভুনাথ বাবু যখন আসলো মামার সঙ্গে দেখা করতে, তারা তখন তাদের যে দেনা পাওনা কি হবে, টাকা কতগুলো থাকবে, সব কিছুই হচ্ছে এখানে চুক্তি হয়ে গেল। টাকা কতগুলো দিবে, সোনা কতগুলো দিবে, সব কিছু একটা চুক্তি সম্পাদন হয়ে গেল। কিন্তু অনুপম বলেছে এই চুক্তির মধ্যে আমি ছিলাম না। চুক্তির মধ্যে কি ছিলাম না? আমি ছিলাম না। সে জানতো না এই দেনা পাওনাটা কোথায় ছিল। সে বলেছিল এই দেনা পাওনা যে স্থূল অংশটা আছে, অর্থাৎ এই যে টাকার থলিটা আছে বা সোনার থলিটা আছে, যে পাবে এর ভারটা সে কোনোদিনও ঠকবে না, এ কথাটা বলছে। সো এটা নেওয়া যাবে না। ওকে, সো যাই হোক, তো চুক্তিটা কার সাথে করলো শম্ভুনাথ বাবু? শম্ভুনাথ বাবু চুক্তিটা করলো হচ্ছে মামার সাথে। শম্ভুনাথ বাবু কার সঙ্গে করলেন? মামার সাথে। ওকে, তারপর দেখেন বলছে চুক্তি, যৌতুকের চুক্তি করলো সোনা টাকার, করার পরে সে ফদ্দিতে লিখে রাখলো। কে ফদ্দিতে লিখে রাখলো? সানডে মানডে কলেজ করে দিব কিন্তু উল্টা পুল্টা কমেন্ট করলে। আচ্ছা, তারপর দেখেন বিনু দাদা। এরপর চলে আসছে কি, বিনু দাদা। দেখেন বিনু দাদার বৈশিষ্ট্য আছে এখানে একটা। তো বিনু দাদা একটা চরিত্র। কেন আমি এইভাবে চরিত্রগুলো বলতেছি আপনাদেরকে? আপনাদের কিন্তু আপনারা এসএসসি 26-25 যারা আছেন, আপনারা কিন্তু সৃজনশীল লিখতে পারেন না, এবং আপনারা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে আসেন। সো এই জন্য আপনাকে ছবি আকারে একটা করে টপিক পড়াচ্ছে। আমি চাইলে কিন্তু গল্প পড়াইতে পারতাম দাগায়। সো দাগায় লাভ নেই। আপনারা কনটেক্সট মনে রাখেন, কনটেক্সট মনে রাখলে সৃজনশীল লিখতে পারবেন, উদ্দীপক লিখতে হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে আমাদের বিনু দাদা আছে, চশমা পরিহিত বিনু দাদা, এই বিনু দাদার উপরে অনুপম 16 আনা বিশ্বাস করত। 16 আনা কি করত? 16 আনা বিশ্বাস করত। কি করত ভাইয়া? 16 আনা বিশ্বাস করত। তো 16 আনা বিশ্বাস করার কারণে অনুপম বারবার বিনু দাদার কাছে যেত এবং তার কাছ থেকে তার সৌন্দর্যের বর্ণনা শুনতো। কোন সময়? সন্ধ্যার সময়। কোন সময় যাইতো? সন্ধ্যার সময় তার কাছে সৌন্দর্যের বর্ণনা শুনতে যাইতো। ঠিক আছে, সৌন্দর্যের বর্ণনা শুনতে যাইতো। তো সৌন্দর্যের বর্ণনা যখন শুনতে যাইতো, অনুপম এর সাথে বিনু দাদা বলতো যে মন্দ নহে খাঁটি সোনা বটে, মন্দ নহে খাঁটি সোনা বটে। কেন? কারণ আমরা যেখানে বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলন সই। ঠিক আছে, তো আমরা যেখানে বলি চমৎকার, সেখানে কি বলেন? কি চলনসই। কারণ কি? কারণ তার ভাষাটা ছিল কি? আটো, যেটাকে আমি বলি সোনি আট, যেটাকে আমি কি বলি? সোনি আট। ঠিক আছে, ভাষাটা কেমন ছিল? আটো। ভাষাটা কেমন ছিল ভাইয়া? আটো থাকার কারণে সে বলতো যে মন্দ নহে খাঁটি সোনা বটে। আর এখনকার সময় যদি হইতো বলতো কি
অনুপম বিশ্বাস কর, একটা যে মেয়ে তুই পাবি না জীবনে সেরকম মেয়ে পাবি, তো এই কথাটাই আর কি, ঠিক আছে। তো তার উপর তার রুচি এবং দক্ষতার উপর 16 আনা তার রুচি এবং দক্ষতার উপর 16 আনা নির্ভর ছিল কে? অনুপম। এই অনুপমটা সাথে বিনোদের সম্পর্ক কি? তার হচ্ছে পিস্তুত ভাই, পিস্তুত ভাই, ঠিক আছে। এই সম্পর্কটা হচ্ছে পিস্তুত ভাই, এবং 16 আনা বিশ্বাস করার কারণে প্রত্যেক সন্ধ্যায় তার কাছে যাইতো এবং কল্যাণীর বৈশিষ্ট্য তারা হচ্ছে শুনতো, কল্যাণীর বৈশিষ্ট্য তারা হচ্ছে শুনতো তার কাছ থেকে, এবং সে বলতো মন্দে না হয় খাঁটি সোনা বটে। এখন বলা হয়েছিল যে অনুপমের যে বউ কল্যাণীকে একজোড়া ইয়ারিং দিয়ে সে হচ্ছে কি করতে যায়? আশীর্বাদ করতে চায়। তো যখন বইয়ের মধ্যে বলা ছিল, দেখেন বইয়ের মধ্যে যখন বলা ছিল, দাঁড়ান আপনাদেরকে আমি একটু দেখাই দিই বইয়ের মধ্যে কিভাবে বলা ছিল, দেখেন। আচ্ছা, এই যে দেখেন সুন্দর করে আমার বইটাতে দাগানো আছে। আচ্ছা দেখেন এখানে সুন্দর করে বলছে যে কল্যাণীকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হলো সে হলো বিনু দাদা, আমার পিস্তুত ভাই। এবং এখানে একবারও কিন্তু বলা নাই যে কি নিয়ে তাকে আশীর্বাদ করতে পাঠানো হয়েছে, কি নিয়ে তাকে আশীর্বাদ করতে পাঠানো হয়েছে, একবারও বলা নাই। বাট লাস্টের দিকে গল্পের মাঝামাঝি সময়ে গিয়েছে বলছে, লেখক বলছে যে তাকে একটা ইয়ারিং দ্বারা তাকে হচ্ছে কি করা হয়? আশীর্বাদ করা হয়। তাহলে আশীর্বাদ করতে যদি বিনু দাদা গিয়েছিল, তার মানে ইয়ারিং জোড়া কে নিয়ে গিয়েছিল? এই ইয়ারিং জোড়া অর্থাৎ কানের দুলগুলো নিয়ে গেছিল বিনু দাদা। কে নিয়ে গিয়েছিল? বিনু দাদা নিয়ে গেছিল। ওকে, তো তারপর চলে যান, তাহলে মনে থাকবে তার বৈশিষ্ট্যগুলা। এরপরে আসেন, এরপরে দেখেন, এরপরে জিনিসটা পাবো যে এই যে বিয়েটা অনুষ্ঠিত হচ্ছিল, তখন প্রথমে গায়ে হলুদের জন্য যায়। গায়ে হলুদের কি ছিল? কনসার্ট, শখের ব্যান্ড, অনেক ধরনের বাদ্যযন্ত্র ছিল এবং বাজতে বাজতে যাচ্ছিল, ঠিক আছে। বাদ্যযন্ত্র ছিল এবং বাজাতে বাজাতে যাচ্ছিল, এবং এত লোক গিয়েছিল, সে বলছে গল্পের মধ্যে যে কেরানি রাখতে হবে। কেরানি যারা হচ্ছে হিসাব পাতি রাখে, এদেরকে হচ্ছে কেরানি বলা হয়। কেরানি রাখতে হবে, এত লোক গেছে। এবং এত লোক যাওয়ার কারণে কন্যাপক্ষকে যে একটা নাকানি চুপানি খেতে হবে, এতে একসাথে মা এবং মামা একসাথে কি করলো? বিস্তর হাসাহাসি করলো যে আজকে সানডে মানডে ক্লোজ হবে শম্ভুনাথ বাবুর। কি হবে? তারা হচ্ছে বিস্তর কি করলো ভাইয়া? হাসলো। বিস্তর কি করলো? হাসলো। মা এবং মামা এইটা ভাবে ভাসলো কি যে এতগুলো লোক গেছে, এরা হয়তো বা এই যে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, এটা শুনে সে হচ্ছে বিস্তর হাসলো, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে আস্তাগফিরুল্লাহ, কি হচ্ছে? আস্তাগফিরুল্লাহ। ওকে ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় নেক্সটে চলে যায়। তাহলে বিস্তর কেন হাসলো? যে নাকানি চুপানি খেতে হবে, এই নাকানি চুপানি খেতে হবে এটা ভাবে মা এবং মামা একযোগে বিস্তর হাসলো। এরকম মানুষ থাকে যে মানুষকে কষ্ট দিতে পৈশাচিক আনন্দ পায়, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, যদি বুঝতে পারেন তাহলে চলেন আমরা নেক্সটে যাই। আমরা গল্পটা না পড়েও কনটেক্সটগুলো কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এরপরে বিয়ে বাড়িতে যাব। বিয়ে বাড়িতে যখন যাচ্ছে, তখন মামা অতি চালাক হওয়ার কারণে সঙ্গে শেখরাকে নিয়ে যায় দাড়ি পাল্লা এবং কোষ্টি পাথর সমেত। কোষ্টি পাথর সমেত হচ্ছে তারা কোথায় যায়? কুষ্টি পাথর সহ তারা হচ্ছে বিবাহ আসরে যায়, এবং কন্যার গা থেকে এই সোনাগুলো খুলে এনে এই কুষ্টি বোতল দিয়ে মাপে। তো একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস মনে হাত দিয়ে চিন্তা করো, বুকে হাত দিয়ে চিন্তা করো তো, তোমার বোন, তোমার কারো রিলেটিভের বিয়ে অনুষ্ঠান, সুন্দর করে মেয়ে সাজে গুজে বসে আছে। এ সময় কোন ছেলেপক্ষের একজন মুরব্বী এসে বলছে যে আমরা যে যৌতুকগুলো নিতে চেয়েছি, যৌতুকগুলো আপনারা দিতে পারবেন কিনা আমরা জানি না, তবে আমরা যে সোনাগুলো আপনারা দিয়েছেন এই সোনাগুলো আমরা মেপে দেখব। তাহলে মেয়ের গা থেকে সোনা খুলে এনে মাপা হচ্ছে। তাহলে এর মতো খারাপ কিছু আছে যে এরা আমাদেরকে বিশ্বাস করে না, আমরা মেয়েদের সোনা ডুপ্লিকেট দিছি, সিরিগোলের দিছি, হয়তোবা এই জন্য তারা হচ্ছে আমাদের মেয়ের পরিহিত সোনা খুলে তারা মেপে দেখছে আমরা কম দিছি কিনা। সো এর মতো অপমানজনক বিষয় নাই, তো পরবর্তীতে কি হলো, যখন মেপে দেখা হলো, মেপে দেখার পরে সে দেখলো যে পরিমাণ সোনা
যে পরিমাণ সোনা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি সোনা দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে এরকম করে একটা মকর মুখা মানে কুমিরের মুখের মতো একটা বালা নিয়ে চেপে দেখলো এটা বেঁকে যাচ্ছে, অর্থাৎ সোনার জিনিসটা এতটাই পিওর ছিল যে এটা হচ্ছে বেঁকে যাচ্ছিল। কি ছিল ভাইয়া? বেঁকে যাচ্ছিল। এবং এগুলো কোন সময়ের ছিল? এগুলো হচ্ছে পিতামহীদের সময়কার পিওর সোনা ছিল। ঠিক আছে, তো পরবর্তীতে ইয়ারিং জোড়া ছিল, যারা ইয়ারিং যে জোড়াটা ছিল কানের দুলগুলা, আরে কানের দুল কিভাবে আট করে? আমি আট করতে পারি না, এই যে কানের দুল মনে আট করে। ঠিক আছে, তো এই কানের দুলগুলো তারা কি করছিল, যখন শেখরাকে দিল সোমনাথ বাবু বললো যে এটাকে চেক করে দেখেন, তখন শেখরা বলছিল কি এটা হচ্ছে বিলাতি মাল হচ্ছে বিদেশি পুয়া খারাপ জিনিস। তখন অনুপমের মামাকে সোমনাথ বাবু এটা হাতে ধরা দিয়ে বলে এটা আপনারা রেখে দেন। তো অনুপমের মামা চিন্তা করছিল এই গরিবেরা আমাদেরকে টাকা দিতে পারবে না, সে আমার কাছে হাত পা ধরবে, আমি একটা পৈশাসিক আনন্দ পাবো। না হবে না আপনারা বিয়ে ভেঙে দিচ্ছি। তো এই পৈশাসিক আনন্দ থেকে যখন সদ্ভোগ করতে পারলো না, তখন তার অবস্থা এরকম, তার মামার অবস্থা তখন এরকম হয়ে যায়। আমি বিশ্বাস করি না তারা সকল সম্পদ বা সকল সোনা দিতে পেরেছে, চুক্তি সম্পূর্ণ করতে পেরেছে। সো মামার অবস্থা হচ্ছে এরকম, মামার অবস্থা বিয়ের সময় হয়ে গেছে কি এরকম। ঠিক আছে, ওকে ক্লিয়ার ভাইয়া? এটা পৈশাচিক আনন্দ পাওয়ার জন্য সে যদি না যখন পেল না, তখন সে মামার অবস্থা হচ্ছে বাপ্পারাজের মতো, আমি বিশ্বাস করি না। ওকে, তারপর চলে যান মামার অবস্থা এমন হওয়ার পরে অবস্থা কি, এরপরে চলে যান। তারপর দেখেন, তো যখন এই মামার অবস্থা যখন এরকম হইলো, তখন তারা বললো চলেন বিয়ে দেই। তখন মামার যে অবস্থাটা হওয়ার পর তার মুখটা কিন্তু লাল হয়ে গেছিল। সো একটু কালারটা মনে রাখবেন, মামার মুখ কেমন হয়ে গিয়েছিল? লাল হয়ে গেছিল। সো লাল হয়ে যাওয়ার পরে তারা বললেন বিয়ে বাড়িতে চলেন। সোমনাথ বাবু বলেন চলেন আপনাদেরকে খাওয়াই দেই, খাওয়ার কথা বলে। তো অনুপমকে যখন খাওয়ার কথা বলে, তখন সর্বনাশ, লগ্নর আগে ছেলে কিভাবে খাবে, বিয়ের কথা, চলেন বিয়ে করি, বিয়ে দিয়ে দেই মেয়েদের ছেলেদের। তখন সোমনাথ বাবু বললো যে যারা আমার মেয়ের সোনা চুরি করেছে, এটা চিন্তা করে, যারা মনে করে, তাদের হাতে আমি মেয়ে দিব না। সব মেয়ে দিব না মানে কি, খাওয়াইলো পড়াইলো, মেয়ে দিবে না মানে তাহলে কি বিয়ের অবস্থা ঠিক থাকবে? তখন কি রোস্ট কম পড়ার কারণে বিয়ে বাড়িতে একজন খুন, এই অবস্থা। ঠিক আছে, পুরা ভাঙচুর মারামারি। ঠিক আছে, পুরা ভাঙচুর মারামারি। ক্লিয়ার? ওকে ঠিক আছে। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে মারামারি হইলো, এখন মারামারি হওয়ার পর বিয়ে হইলো না, কিছুই হইলো না, কিন্তু খাওয়াই দিল। তখন বরযাত্রীরা মনে করলো কি এই খাবার আমরা কেমনে হজম করব, আমাদের উচিত এগুলোকে বমি করে বের করে দিয়ে আসা, তাহলে আমাদের পেটটা হয়তো বা পরিষ্কার হবে, যে আমরা আত্মীয় স্বজন না কেউ না, কারো বাড়ি থেকে আমরা খেয়ে আসলাম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তারপর নেক্সটে চলে যান। তো একটা বছর গেল, বিয়েটা ভেঙে গেল। তারপর একটা বছর চলে গেল। একটা বছর পরে কি হইলো, তারা হচ্ছে তীর্থে যাওয়ার জন্য, হ্যাঁ, লজ্জায় লাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্নগ্রহণ করা পাপ হয়েছে, যেন তারা বমি করে বের করে দিল। আচ্ছা, তারপর দেখেন একটা বছর গেল। বছর যাওয়ার পর আমাদের একটা কোর্স এসেছে, 2টা কোর্স, অবশ্যই অ্যাড হয়ে যাবেন, বিরক্ত করব না, আসেন। তারপরে সেই তীর্থের দিন, হ্যাঁ, এখানে একটা গান যদি বাজতো জোস হইতো। সো তারা হচ্ছে তীর্থে যাওয়ার সময় অনুপমের কাছেই দায়িত্বটা পড়েছিল তীর্থে যাওয়ার সময়, এবং তার সঙ্গে ছিল কে? তার সঙ্গে ছিল মামা, এবং তার সঙ্গে একটা ক্যামেরা ছিল। কি ছিল ভাইয়া? ক্যামেরা ছিল, যেটা তারা হচ্ছে কি করেছিল, স্টেশনে ফেলে দিয়েছিল। এবং এই যে ক্যামেরাটা ছিল স্টেশনে ফেলে দিল কল্যাণীর সাথে ট্রেনে যাত্রার সময়। তখন ফেলে দেওয়ার সময় এই অনুপমের ফার্স্ট ক্লাসের, প্রথম শ্রেণীর বা ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, হ্যাঁ, আর কল্যাণীর কাছে ছিল দ্বিতীয় ক্লাসের, দ্বিতীয় শ্রেণীর টিকিট। সো দ্বিতীয় শ্রেণীর টিকিট ছিল কার? কল্যাণীর। এবং অনুপমের টিকিট ছিল কি? ফার্স্ট ক্লাসের। অনুপমের টিকিট কি ছিল? ফার্স্ট ক্লাসের। অনুপমের টিকিটটা কেমন ছিল? ফার্স্ট ক্লাসের। এবং সে বলল যে একটা গানের ধোঁয়া সে শুনতে পেল, এবং এই ধোঁয়াটা সে এতবার শুনতে পাচ্ছিল যে সে বলছিল এটা আমি একটা গানে পরিণত হয়েছে। এবং সে তারপরে দিন সকালবেলা তার সঙ্গে দেখতে পায়, এবং দেখার পরে সে বর্ণনাটা সে এইভাবে বলছে যে এই মেয়েকে হয়তো আমি আর কোনোদিনও দেখিনি, এবং এই মেয়ে হয়তো বা বিশ্বরূপ
প্রকৃতির যে বিশ্বরূপ অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছে এবং বলছে এই মেয়ে কি পড়েছিল আমি সেটাও খেয়াল করিনি। ঠিক আছে, এই মেয়ে কি পড়েছিল আমি সেটাও খেয়াল করিনি, এই মেয়ে কি পড়েছিল আমি সেটা হচ্ছে খেয়াল করিনি। আচ্ছা, তো আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে, এখনো চলে যাবেন না, আমরা আরেকটু বিস্তারিত পড়বো, একটু প্রশ্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা তো দেখেন, তো ট্রেনে তাদের সঙ্গে দেখা হইলো এবং শেষ সময়ে এসে অনুপম বললো যে অনুপমের মা বললো তোমার নাম কি মা? সে বললো কি আমার নাম হচ্ছে কল্যাণী, আমার বাবা হচ্ছে শম্ভুনাথ বাবু। যখন এটা শোনার পরে অনুপম কি করলো, কলকাতা ছেড়ে কল্যাণীর কাছে চলে আসলো কানপুরে এবং তাকে বললো তুমি কি আমাকে বিয়ে করবা, তুমি কি আমাকে বিয়ে করবা? সে বলছে না না আমি বিয়ে করবো না, আমার মাতৃ আজ্ঞা আছে। অনুপম বললো সর্বনাশ, এই পক্ষ মাতৃ আজ্ঞা মানে মামা আছে মা আছে, তাহলে এই বিয়েটা হবে না। তখন বললো না মামা নেই মা নেই, মাতৃভূমি আছে। কি আছে? মাতৃভূমি আছে এবং সে নারীদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। এখন আমরা গল্পের মোটামুটি একটা সারাংশ পেয়ে গেছি, তো সারাংশ যেহেতু পেয়ে গেছি একটু আমাকে প্রশ্ন করেন। এখন এই প্রশ্নের উত্তর দেন। দেখেন অনুপম বলেছিল হরিশ অনুপমকে বলেছিল যে হয়তোবা কল্যাণীকে অনুপমের ছবি দেখানো হয়েছে, তাহলে অনুপম কেন কল্যাণীকে চিনতে পারলো না? কেন অনুপমকে কল্যাণী চিনতে পারলো না? ছবির কথা বলেছিল, তো ছবির কথাটা এরকম বলা ছিল যে প্রতিদিন দুপুরবেলা, দেখেন কয়েকটা বেলার কথা বলা আছে, যে প্রতিদিন দুপুরবেলা কল্যাণী কি করতো? ছবি দেখতো। আমরা যেরকম এই যে ওয়ালপেপারে ছবি রেখে দেই না, দেখতে দেখতে আবার কেউ আসলে লুকায় রাখি এরকম করে, এরকম কল্যাণী যে ছিল হয়তো বা সে বক্স থেকে একটা বাক্স থেকে হচ্ছে ছবি বের করতো, ছবিটা বের করে দেখতে হবে, হঠাৎ করে কারো পায়ের শব্দ পেলে সে হঠাৎ করে ছবিটা হচ্ছে তার আঁচলের নিচে ঢুকায় রাখতো। সেটা তার একটা কল্পনা ছিল, তার একটা কি ছিল? কল্পনা ছিল। এবং সে বলছিল কল্পনা করতে করতে বসে এক সময় হয়তো বা কল্যাণী কাঁদতে তার চেহারা ছবি খারাপ করে ফেলবে, তার যে যৌবন সেটা শুকায় আসবে, ফুলের মতো যৌবন চার বুয়া শুকায় যাবে, তখন শম্ভুনাথ বাবু হয়তো বা আমার কাছে এসে বলবে আসো একবার বিয়ে বাড়িতে এসো, আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও। সে বলছে তারপরে আমি দমন্তীর পুষ্পবনে গেলাম, আমি হরিণীকে বললাম যে এই দুঃখে শেষ হয়ে গেল, তারপর বললো কি গোটা পৃথিবী থাকলো বাইরে আর একটি মানুষ ঢুকলো ভিতরে, অর্থাৎ বাসর ঘরে প্রবেশ করলো। তারপর বলছে আর বলবো না, ব্লগার গুলো বিয়ে পর্যন্ত দেখায়, বাসর ঘর কখনো দেখায় না, বাচ্চা এটা বুঝতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তারপর আর বলেনি। তো এটা তার একটা কি ছিল? কল্পনা ছিল। সে কল্পনায় বলেছিল, তাকে ছবি দেখানো হয়েছে, হয়তো বা কল্যাণী বিয়ে করতে চাচ্ছে না, আমার জন্য না খেয়ে শুকিয়ে যাচ্ছে, কান্না করছে, এটা তার হচ্ছে কি একটা বৈশিষ্ট্য ছিল, এই জন্য সে তাকে চিনতে পারেনি। আচ্ছা এখানে কয়টা রঙের কথা বলা আছে? হ্যাঁ বলবেন, সমস্যা নাই, রং চং যা আছে সব কিছুই বলবো, রং চং যা আছে সব কিছুই বলবো ভাইয়া, একটু ওয়েট করেন, রং চং সবই বলবো। দেখেন তো রঙের কথা যখন বুঝছেন, আমি তিনটা বলি, তিনটা রং আছে, কালো লাল আর হচ্ছে সবুজ, কালো লাল সবুজ। তার স্বপ্নটা ছিল কালো, ঠিক আছে। আচ্ছা তারপর মামার যে মুখটা হয়েছিল কেমন? মামার মুখ হয়েছিল লাল, আর এখানে একটা পর্দার কথা বলছে, পর্দা, হ্যাঁ এই পর্দাটা ছিল সবুজ, ঠিক আছে। এই তিনটা রঙের কথা বলা হয়েছে, আমি এগুলো বলবো, সমস্যা নেই, আজকে বই নাই। আচ্ছা তাহলে কল্পনা থাকার কারণে সে হচ্ছে তাকে চিনতে পারে নাই। আর একটা প্রশ্ন থাকতে পারে যে কেন অনুপমের মা কল্যাণীকে চিনতে পারেনি? কারণ বিয়েতে কল্যাণী যায় নাই। আরেকটা প্রশ্ন বলেন যে অনুপম কোন শাড়ি পরে অনুপম কল্যাণীকে দেখতে চেয়েছিল? এর প্রশ্নের হচ্ছে লাল শাড়ি, ঠিক আছে। ও বন্ধু লাল গোলাপি নাকি লাল শাড়ি, ঠিক আছে, লাল শাড়ি পরে তাকে দেখতে চেয়েছিল, আচ্ছা তারপর চলে আসেন, তো আমরা একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করি, তারপর প্রশ্নগুলোর সাথে সাথে আমরা বয়স থেকে শুরু করে যে তথ্যগুলো বাকি আছে এখনো পর্যন্ত সেগুলো পড়বো। দেখেন কোন বয়সটা না দৈর্ঘ্য না গুণে বড়? বলেন তো কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? একটু দ্রুত বলবেন, কোন বয়সটা দৈর্ঘ্য না গুণে বড়? দ্রুত কে আজকের সর্বপ্রথম উত্তর করবে? দ্রুত বলেন তো কে সর্বপ্রথমে প্রশ্নের উত্তরটা করবে? দ্রুত। লং কি জিনিস? আচ্ছা ভাইয়া কোন দিন ক্লাস হয়? ভাইয়া প্রত্যেক দিন রাত 10টার দিকে ক্লাস হয়, এই যে রুটিন স্ক্রিনশট দিয়ে রাখেন,
এই যে রুটিন স্ক্রিনশট দিয়ে রাখেন। আজকে ক্লাস চলছে 28 তারিখের, অর্থাৎ 3টা ক্লাস হয়ে গেছে। কালকে 29 তারিখ বাংলা বানানের নিয়ম হবে। তারপর সোনার তরী, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা এবং আমি যাকে বিয়ে করতে চাই সেই বিলাসীর গল্প পড়বো আমরা। ঠিক আছে, 1 তারিখ পর্যন্ত রুটিন দেওয়া আছে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? 18 বছর, 20 বছর, 17 বছর নাকি 23 বছর? কত হবে বলেন, দ্রুত বলেন কত হবে? 27 বছর। 23 বছর, অনেকে আবার বলছে 23 বছর। আচ্ছা, 23 বছর, 28 বছর, 27 বছর। দেখেন এখানে আমরা একটু প্রশ্নটা দেখেন, বলছে কি দেখেন উত্তর, দেখেন উত্তর হচ্ছে 27 বছর। কেন 27 বছর? কারণ দেখেন সে বলছে আজ আমার বয়স, আজ আমার বয়স, প্রথম লাইনটাতে বলছে বয়স 27 বছর। এই বয়সটা না দৈর্ঘ্যে বড় না প্রস্থে বড়, তবে ইহার একটি কি ছিল, মহত্ব ছিল বা গুরুত্ব ছিল, এরকম লাইনটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে 27 বছর। 27 বছর। প্রথম উত্তরটাকে বলছে এক্সাম রেজাল্ট কবে দিবে? কোন রেজাল্ট? রেজাল্টের সঙ্গে সঙ্গে দেওয়া হয়, সাবমিট করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে আপনাদের। আচ্ছা, প্রথম উত্তরটা করেছে মাহমুদুর রহমান, 27 বছর, আর তুহা 23 বছর বলেছে ভুল উত্তর। আচ্ছা, সজীব ক্লাসে আসছে আমাদের। 2 নম্বর প্রশ্নে আসেন, বলছে ফগলুর নদীর বৈশিষ্ট্য বলেন। এই বৈশিষ্ট্যটা বলেন, না পারলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিব। ফগলুর নদী, ফগলুর, এটা উচ্চারণ হবে কি জানেন? বলি, উচ্চারণ হচ্ছে ফলগুর, সরি ফগলুর বালি। আচ্ছা দেখেন, তো খরস্রোতা নদী চোরাবালিময়, অন্তঃসলীলা, জোয়ার ভাতাহীন। দেখেন খরস্রোতা বলতে বোঝাচ্ছে কি যে পানিটা হচ্ছে এইভাবে করে চলতে থাকবে। কি করে থাকবে? চলতে থাকবে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। কিন্তু এখানে খরস্রোতা না, চোরাবালি বলতে বোঝাচ্ছে কি যে পানির পানিটা দাঁড়াইলে ডুবে যাবে, এরকম কিছু না, এরকম কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে জোয়ার ভাটাহীনও না, এটা হচ্ছে অন্তঃসলীলা নদী। সো অন্তঃসলীলা নদীটা হচ্ছে কেমন? অন্তঃসলীলা নদীটা হচ্ছে এরকম যে উপরে বালি, নিচে হচ্ছে পানির স্রোত যাচ্ছে, উপরে বালি, নিচে হচ্ছে পানির স্রোত যাচ্ছে। এই পানির স্রোত যাওয়ার কারণে উপর থেকে বোঝা যায় না যে নিচে হচ্ছে পানির স্রোত যাচ্ছে। এরকম ভাবে অনুভবের মামা তাদের পরিবারটাকে ফগলুর বালির মতো করে কি রাখে, তাকে হচ্ছে কি করে, পরিবারটাকে হচ্ছে ধরে রেখেছে, যাতে করে তার মামাকে কোনো ফুটা করে না, বা অর্থাৎ তাকে না বলে এখান থেকে এক গুন্ডুস পানিও পর্যন্ত নেওয়া যায় না। তাহলে এখানে উত্তরটা হবে কি? অন্তঃসলীলা নদী। ঠিক আছে, তারপর নেক্সটে যান। 3 নম্বর প্রশ্ন বলছে গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? এটা পারবেন সোনামণিরা, একটু দ্রুত উত্তর করেন তো। তিনি কি ছিলেন? তিনি চাকরি করতেন? তিনি কি ইঞ্জিনিয়ার ছিলেন? তিনি কি ওকালতি করতেন, নাকি তিনি শিক্ষকতা করতেন? বলেন পেশাগুলো একটু বলেন, পেশাগুলো একটু দ্রুত বলেন, পেশাগুলো দ্রুত বলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? পেশাগুলো একটু দ্রুত বলেন। ওকে, চাকরি ইঞ্জিনিয়ার। হাবিব বলছে সি নাম্বার, মাহমুদুর রহমান বলছে সি নাম্বার 3 সি। মনির বলছে ডাক্তার। তোরে পিটাবো আমি, ডাক্তার এখানে কই পাইছস? গল্পে অনুপমের বাবা, এখানে কোথায় ডাক্তার লিখে আছে? তুই দেখা কর আমার সাথে, দেখা কর তাড়াতাড়ি দেখা কর। এখানে তুই ডাক্তার কেমনে দেখছিস? আচ্ছা হ্যাঁ, সঞ্জিত সেতু বলছে ওকালতি করতো। কি করতো ভাইয়া? ওকালতি করতো। আচ্ছা, তারপর দেখেন বলছে অনুপমের বন্ধু কে? অনুপমের বন্ধু আমি। অনুপমের বন্ধু কে? নুসরাত জাহান মিম বলছে ডিম, মাথায় ভাঙবো ডিম। বল। তানি সরকার বলছে সি নাম্বার। অনুপমের বন্ধু সি নাম্বার কেমনে? হ্যাঁ,
অনুপের বন্ধু কি কল্যাণী, বিয়ে না করতে বান্ধবী হয়ে গেছে তোর? সাব্বির রহমান বকুল বলছে সি নাম্বার। তোরা কিসের সি নাম্বার বলিস ভাই? শোনো, উত্তরটা করার সময় বলবা 4-এর সি, 4-এর ডি, 5-এর সি, বুঝলি না কোনটা কখন উত্তর করতেছেন। হয়তো বা আপনাদের কাছে ভিডিওটা দেরিতে যাচ্ছে, একটু বের হয়ে আবার প্রবেশ করেন, তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পাবেন। হ্যাঁ, 4-এর ডে হরিশ। ওকে, হরিশ। তাহলে এই হরিশ কোথায় কাজ করতো? হরিশ কাজ করতো কানপুরে। হরিশ কোথায় কাজ করতো? কানপুরে। আচ্ছা, তারপরে আসেন, বলছে যে কার্তিক এর অগ্রজকে, বলছে কি আমাকে দেখিলে মনে হয় আমি অন্নপূর্ণার বলে গজাননের ছোট ভাইটি। সেখানে একটা খেয়াল করবেন, যে এখানে একটু খেয়াল করবেন, এখানে একটু খেয়াল করবেন যে এই গল্পটা কিন্তু উত্তম জবানিতে রচিত। কোন জবানিতে? উত্তম, উত্তম জবানি, উত্তম জবানিতে রচিত। কেন উত্তম জবানিতে রচিত? যদি কোনো গল্পের মধ্যে আমি, আমরা এই ধরনের শব্দগুলো দিয়ে গল্প বর্ণনা করা হয়, সেটাকে হচ্ছে উত্তম জবানিতে রচিত গল্প বলা হয়। এরকম আরেকটা গল্প আছে আমাদের, বিলাসী। ঠিক আছে, সিলেবাসভুক্ত। এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে রচিত, যেখানে আমি আমরা কথা বলা হয়। এখানে বলা হচ্ছিল আমাকে দেখিলে মনে হয় আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ কার কথা বলা হয়েছে? কার্তিকের কথা বলা হয়েছে। বাট কার্তিকের কথা এখানে উল্লেখ করা নাই, এখানে উল্লেখ করা নাই, ঊর্ধ্ব অবস্থায় আছে। এখানে কার্তিকের কথা এখানে উল্লেখ করা নাই, এটা হচ্ছে ঊর্ধ্ব অবস্থায় আছে। ওকে, ঠিক আছে। সো এখানে উত্তম পুরুষের জবানি কোনগুলো হয়? যেখানে আমি আমরা দিয়ে লেখক ঘটনা বর্ণনা করে। তাহলে কার্তিক এর অগ্রজকে রাবণ, বিভীষণ, দুঃশাসন নাকি গজানন? দেখেন কার্তিকের অগ্রজ, অগ্রজ দেখেন, অগ্রজ মানে হচ্ছে বড় ভাই। ঠিক আছে, কার্তিকের অগ্রজ কি? বড় ভাই। ওকে, তাহলে এখানে সত্য হচ্ছে গজানন। উত্তর কি? গজানন। আচ্ছা, নেক্সটে যান। বলছে কি কল্যাণীকে গল্পের কথক কোন ফুলের সাথে তুলনা করেছিলেন? সোনামণি, ফুলের কথা বলেন। ফুল, কোন ফুল? কোন ফুলের সাথে তুলনা করেছেন? শিমুল ফুল, বকুল ফুল, রজনীগন্ধা ফুল, দেখেন কোনটা? শিমুল ফুল, রজনীগন্ধা ফুল, জবা ফুল নাকি গোলাপ ফুল? কোনটা বলেন? দ্রুত দ্রুত, 6-2-4, 6-4। দেখেন ফুল দিয়ে লেখেন, এখানে ফুল দিয়ে লেখেন কি কি আছে? ফুল দিয়ে লেখেন শিমুল, বকুল, রজনীগন্ধা। এখানে আছে শিমুল ফুলের নাম, গল্পের মধ্যে আছে হচ্ছে বকুল, আছে হচ্ছে রজনীগন্ধা, এখানে আছে পদ্ম। কি আছে এখানে? পদ্ম। সবাই উত্তর করতেছো? এখানে কি আছে? পদ্ম। সঞ্জিতা সেতু বলছে সি নাম্বার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। বকুল বলছে ডি নাম্বার, রজনীগন্ধা। আচ্ছা, এই ফুলগুলোর সাথে আমরা এখানে পরিচিত। পদ্ম ফুল তছনছ করে দেয়, পদ্মাবন, পদ্মবন সরস্বতী দেবীর, এগুলোর সাথে আমরা পরিচিত। ঠিক আছে, তাই এটা সঠিক উত্তর কি হবে? রজনীগন্ধা ফুলের সাথে তিনি, রজনীগন্ধার সব থেকে লম্বা ফুলটার সাথে তিনি হচ্ছে তুলনা করেছিলেন। তারপর দেখেন মঞ্জুরি শব্দের অর্থ কি? মঞ্জুরি শব্দের অর্থ কি? দ্রুত বলেন। শব্দার্থ টিকা থেকে আসছে, এটা শব্দার্থ টিকা থেকে আসছে। বলেন ফুলের রেণু, মুকুল, বসন্ত, অনুমোদন, কোনটা হবে বলেন? মঞ্জুরি মানে অনুমোদন, জীবনে উত্তর হবে না। হ্যাঁ, তাহলে বসন্ত হবে, মুকুল হবে নাকি রেণু হবে? রেণু মানে হচ্ছে পাতা। রেণু মানে কি? পাতা। রেণু মানে কি? পাতা। রেণু মানে হচ্ছে পাতা। ঠিক আছে, তো বলেন কোনটা হবে? এ বি সি ডি, এ বি সি ডি কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে বলেন? এ বি সি কোনটা হবে বলেন? সি নাম্বার, বসন্ত। হাই, কি কয়? মঞ্জুরি মানে নাকি বসন্ত? কি কয়, কি কয়, কি কয়? পলাবেন কি কয়? হ্যাঁ,
সেতু বলছে বি বি বি, মা থাম, তুই থাম থাম, হইছে। দেখো উত্তর দেখে নেই, উত্তর হচ্ছে মুকুল। মঞ্জুর শব্দ হচ্ছে মুকুল বা কোরক বা কুড়ি। আচ্ছা, তারপর দেখেন অপরাজিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায় বলেন, কোন পত্রিকায়? এটা কি নাঙ্গল পত্রিকায়, ভারতী পত্রিকায়, কল্লোল পত্রিকায়, নাকি সবুজপত্র পত্রিকায়? দেখেন যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকায়, যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটা 1914 সালে প্রকাশিত করে। 1914 সালে। বাংলা ছিল 1300 কত 21, 1300 হচ্ছে 21, এবং এর সম্পাদক ছিল প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। এর ইয়া কি ছিল? প্রমোদ চৌধুরী হচ্ছে এর সম্পাদক ছিল, প্রমোদ চৌধুরী। এবং এটা প্রকাশিত হয় কার্তিক সংখ্যায়। কার্তিক সংখ্যা। আর অনেকের প্রশ্ন থাকতে পারে কার্তিক সংখ্যা জিনিসটা কি? দেখেন, যেহেতু এই যে 1 তারিখ সামনে পড়বে না, 1 তারিখের দিন দেখবেন যে পেপারের সাথে একটা ছোট্ট, মানে পেপারে ব্যতীত আরো 2-3 পৃষ্ঠার একটা ছোট সংখ্যা বের করে, মানে পাতা বের করে একটা বইয়ের মতো দেয়, ওটাকে হচ্ছে সংখ্যা বলে, বিশেষ সংখ্যা। তো এই বিশেষ সংখ্যাটা না সাল অনুযায়ী, সময় অনুযায়ী, যেমন ঈদের বিশেষ সংখ্যা বের করে পত্রিকাগুলো, নতুন বর্ষের নতুন বর্ষ সংখ্যা বের করে, অর্থাৎ মূল পাতার সাথে একটা পাতা বেশি দিয়ে দেয়, এটা একটা সংখ্যা বলে। এখানে কবিতা, গল্প, উপন্যাস বিভিন্নভাবে এখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সাজানো থাকে। ঠিক আছে? আমি কি আঙ্গুল চুষছি? কেন ভাইয়া? কেন বাবু আঙুল চুষছো কেন? আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে সবুজপত্র পত্রিকায় এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয় কার্তিক সংখ্যা 1914 সালে 1321 বঙ্গাব্দে। আচ্ছা, অপরাজিতা গল্পটি কোন পুরুষের যৌবনীতে রচিত? একটু আগে বলে আসলাম। বলেন, এটা যদি না পারস মনির, তো চাকরি থাকবে না। বলো। সবার আগে উত্তর দিয়েছি, নাম বলে না কেন স্যার? আচ্ছা, দুঃখিত। বলেন 9-এর কি হবে? নুসরাত জাহান মিম সবার আগে প্রশ্ন উত্তর দিয়েছে 9-এর 1। মাহমুদুর রহমান এ বলছে আনিসা আর মিন বলছে 9-এর ক। ই নাম্বার কই পাইছো ভাইয়া? ই নাম্বার তো নাই। সিয়াম বলছে ই নাম্বার, রাগ করে বলছে। আচ্ছা স্যার, গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র আমি। আচ্ছা, কোথায় ভাইয়া? কোথায়, কোন বিভাগে? আচ্ছা, সঞ্জিতা সেতু বলছে এ নাম্বার। জাহিদ এ। তিথি রয় আছে আমাদের সাথে, এ নাম্বার। জান্নাতুল সুরভি বলছে এ নাম্বার। হাবিব বলছে 9-এর ক নাম্বার। তফিকা স্নেহা বলছে এ নাম্বার। বকুল বলছে 9-এর তো এখনো আসেই নাই। আচ্ছা, 9 আসছে ভাইয়া, তুমি একটু ভিডিও থেকে বের হয়ে আবার রিফ্রেশ করে ঢুকো, তুমি পিছায় আসছো, তোমার নেট স্লো, তোমার সাবান স্লো। আচ্ছা, ঢাকা বিভাগ থেকে, ও গুড গুড, ঢাকা বোর্ড থেকে প্লাস পাইছো, আলহামদুলিল্লাহ। এবারও পাও, তোমার মনের ইচ্ছা পূরণ করুক। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার সবার নাম পড়ছি, বাকিদের এরপরে পড়বো। তাহলে এটা হচ্ছে উত্তম পুরুষের যৌবনীতে রচিত। মনে রাখবা, যেগুলোর মধ্যে আমি, আমরা উল্লেখ করা থাকবে, আমি, আমরা, আমার, আমার, এইভাবে কথা বলে লেখক একটা চরিত্রের মাধ্যমে বা কোনো চরিত্রের মধ্যে ঢুকে, যেমন বিলাসী গল্পে নেরা হচ্ছে নিজেই গল্পটা লিখেছিল। বিলাসী গল্পে নেরা, লেখক এখানে নেরা চরিত্র নিয়ে গল্পটা বর্ণনা করেছে, আর এখানে অনুপমকে দিয়ে গল্পটা বলিয়েছে, কথক। আচ্ছা, তারপর দেখেন আরো উত্তর আমরা পাবো, আরো কিছু জানবো। কে অপরাজিতা গল্পের চরিত্র নয়? কে চরিত্র নয়? দেখেন চরিত্রগুলো আমরা এখানে যদি খেয়াল করি, এখানে হচ্ছে অনুপম, আমরা সবগুলো দেখছিলাম। অনুপম, তারপর হচ্ছে কল্যাণী, তারপর হচ্ছে মামা, তারপর মা ছিল, তার ঘটনা এখানে বলা নেই তেমন। তারপর ছিল কে? হরিশ। আচ্ছা, আর কে ছিল? শম্ভুনাথ বাবু বা সেন। আর তেমন এখানে কোনো চরিত্র ছিল না, ছিল শেখরা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখানে কি হবে? লোকনাথ। বিনু দাদাও কিন্তু ছিল, ভুলে গেছিলাম, বিনু দিতে বলি নাই। বিনু দাদা। তাহলে এই বিনু দাদা উত্তর, হরিশ উত্তর, শম্ভুনাথ উত্তর 9। তাহলে হচ্ছে কে ছিল না? লোকনাথ ছিল না। আচ্ছা, নেক্সটে আসেন 10 নাম্বার।
বলছে কল্যাণীর পিতার নাম কি? কল্যাণীর পিতার নাম কি? হরিশ্চন্দ্র, আস্তাগফিরুল্লাহ, স্বামীর নাম হরিশ্চন্দ্র। কল্যাণীর পিতার নাম কি? হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র, অনুপম সেন, শম্ভুনাথ সেন, শম্ভীনাথ নাথ, জগন্নাথ। না, 10-এর উত্তর এখন অনেকে করতেছে 11C, 11C। ওকে, 11C। আচ্ছা আচ্ছা, যারা 20 টাকা এখনো রিচার্জ নিতে চাচ্ছেন না, তারা শেয়ার এখনো দেন নাই, অবশ্যই শেয়ার দিবেন যাতে করে আপনার 20 টাকা রিচার্জ পান, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাই। তো এটা আমরা জানি, এটা তার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু, সবাই উত্তর করেছে। তোমরা অনেক জোস, তোমরা একদম আগুন আগুন সিসি। ওকে, তারপর দেখেন বলতে কি, মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? আমি উক্তিগুলো পড়াইলাম একটু আগে। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? বলেন। বিনু দাদা, পিস্তদা, মিনুদি, নাকি ঝান্তদা? বলেন, এগুলো চরিত্র কি ছিল? এগুলো চরিত্রগুলো কি ছিল? আনিসা আরমিন বলছে এ নাম্বার, নুসরাত মিম বলছে এ নাম্বার, তোয়া বলছে এ নাম্বার, হাবিব বলছে 12 এ প্লাস প্রাপ্ত। তারপর বলছে বকুল 12 বি, এই লেট করে দিছে। সঞ্জিদা সেতু, তিথি বলছে এ। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বিনু দাদা। সঠিক উত্তর কি? বিনু দাদা। তারপরে আসেন, বলছে পরিচিতা গল্পে মৃদাঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? মৃদাঙ্গ বলতে কি? বলছে গাড়ির মৃদাঙ্গ শুনতে শুনতে তাল দিতে দিতে আমি হচ্ছে সারা রাত জেগে থাকলাম, সারা রাত জেগে থাকলাম। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের 3টা বেলার কথা, এখানে 4টা বেলার কথা বলছে। একটা হচ্ছে দুপুরবেলা, দুপুর, তারপর সন্ধ্যা, তারপর রাত। এই 3টা আছে হচ্ছে আমাদের ওর পরিচিতা গল্পে। আরেকটা আছে প্রভাত বেলা, প্রভাত বেলা, এটা হচ্ছে সোনারতরীতে আমরা পাবো। হ্যাঁ, তো এই 3টা হচ্ছে অপরিচিতা গল্পে। এখন এই 3টা কোথায় কোথায় বলছে? দুপুরবেলা ছবি দেখতো, দুপুরবেলা কি দেখতো? ছবি দেখতো। সন্ধ্যাবেলা কি করতো? বিনু দাদার কাছে যাইতো, কি দেখতে? তার কাছে, বিনু দাদার কাছে যেত অনুপম। কেন? তার কাছে হচ্ছে ঘটনা শোনার জন্য, তার সুন্দরী মেয়েটা কেমন, এগুলো বর্ণনা শুনতে। রাতের বেলা সে ট্রেন যাত্রা করে, সারা রাত সে ট্রেন যাত্রা করে। এবং সে প্রভাত বেলা হচ্ছে তার জীবনটা, ভবিষ্যৎটা কি? অন্ধকার দেখতে পায়, অন্ধকার, অন্ধকার দেখতে পায়। কি দেখতে পায়? অন্ধকার দেখতে পায়। সবাই মনে রাখতে পারি, সে ছবি দেখে প্রেমে পড়ে, প্রেমে পড়ার পরে বিনোদার কাছে তার প্রশংসা শুনতে চায়, এবং তার প্রশংসায় প্রভাবিত হয়ে সে ট্রেনে উঠে কল্যাণের উদ্দেশ্যে যায়, এবং কল্যাণীকে বিয়ে না করতে পারে সোনারতরী কবিতায় গিয়ে তার জীবনের হতাশা প্রকাশ করে। কি করে? হতাশা প্রকাশ করে। আমি আরেকবার বলি, ছবি দেখে প্রেমে পড়ে, বিনোদার কাছ থেকে তার খবর শুনতে যায়, খবর নেওয়ার পরে সে যায় হচ্ছে ট্রেন যাত্রা করে, ট্রেন যাত্রা করে কল্যাণীকে দেখার পরে দেখে কি, সে মেয়ে হচ্ছে ক্লাস 9-এর একজন যুবক। সো সে হতাশ হয়ে যায়, এবং প্রভাত বেলায় সে হচ্ছে তার জীবনটাকে সে অন্ধকার দেখতে পায়। ওকে, আচ্ছা, তারপর দেখেন, তো এখানে জানি আমরা হচ্ছে বাদ্যযন্ত্রের কথা বলছে আর কি, রেল লাইনের বাদ্যযন্ত্রের কথা বলছে। তারপর দেখেন, মাকে নিয়ে অনুপম যাচ্ছিল কোথায়? মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল? বিদেশে। চলে গেছে কেন? দেখেন, মাকে নিয়ে কি অনুপম কোথায় যাচ্ছিল? বিদেশে। মাকে নিয়ে কোথায় যাচ্ছিল? বিদেশে। না, বিদেশে যাচ্ছিল কি? না, তীর্থে যাচ্ছিল, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছিল, নাকি গ্রামে যাচ্ছিল? দেখেন, গ্রামে যাচ্ছিল না, বিদেশে যাচ্ছিল না, আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল না, যাচ্ছিল কোথায়? তীর্থে। যাচ্ছিল কোথায়? তীর্থে। যাচ্ছিল কোথায় ভাইয়া? তীর্থে। আচ্ছা, তারপর দেখেন বলছে যে কর্ণগড়ের অবস্থান কোথায়? কর্ণগড় কয়েকটা স্থানের নাম এখানে উল্লেখ করা আছে। কর্ণগড় আছে, তারপর বাংলাদেশ আছে, কানপুর আছে, কলকাতা আছে, আন্দামান দ্বীপ আছে। দেখেন, এটা সঠিক উত্তর, সঠিক বানান হচ্ছে কি? সঠিক বানান হচ্ছে আন্ডা, আন্ডা, আন্দামান, আন্দামান দ্বীপ।
কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে একটু বিকৃত করে বইয়ের মধ্যে উচ্চারণ করছে আন্দামান। আন্দামান, হ্যাঁ সঠিক হচ্ছে এটা আন্দামান দ্বীপ। যেমন বাংলাদেশের সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ, সেরকম এই আন্দামান দ্বীপটা হচ্ছে ভারতের একটা প্রবাল দ্বীপ, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর একটা উচ্চারণটা একটু ভুল করে উচ্চারণ করছে এখানে, আন্দামান দ্বীপ। আচ্ছা, তিথি সরকার বলছে ও জোস জোস জোস। সেতু এখন একটা বন্ধু শেয়ার করে নাই। আচ্ছা, তারপর তাফিকা স্নেহা শেয়ার করে নাই, তিথি রয় শেয়ার করে নাই। তোরা হচ্ছিস আধুনিক যুগের মির্জাফর, বুঝছিস? বুঝতে পেরেছ? এটা করে শেয়ার দে বোন, তো জামাইয়ের কসম, জামাইয়ের কসম একটা করে শেয়ার দে, জামাইয়ের কসম। আনিসা একটা শেয়ার দেন, জামাইয়ের কসম। আচ্ছা যাই হোক, মজা করলাম। তো দেখেন এখানে কর্ণগড়ের অবস্থান কোথায়? কর্ণগড়ের অবস্থান হচ্ছে কলকাতার নিকটে, কলকাতার নিকটে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখেন নেক্সট হচ্ছে বিনোদাদার ভাষাটা অত্যন্ত কি, অত্যন্ত কি এটা আমরা জানি। তার বিনোদের ভাষাটা অত্যন্ত হচ্ছে আটোসাটো। দেখেন আটো, আটো নাকি আটোসাটো, আটো নাকি আটোসাটো কোনটা বলেন তো? আটো নাকি আটোসাটো? জটিল না প্রাণবন্ত না, আটো নাকি আটোসাটো? এটা হচ্ছে আটো। এটা কি? আটো। এটা দ্রুত শেষ করি, অনেক রাত হয়ে গেল, কয়টা বাজে জানি না। তো বলছে কি পরে দেখেন গজানন, গজানন বলতে কাকে বোঝানো হয়েছে? গজানন কাকে বোঝানো হয়েছে? কার্তিককে, হনুমানকে, রাবণকে নাকি গণেশকে? বলেন। এটা অনেকেরই জানার কথা, অনেকেরই না জানার কথা। তিথি রয় হাসিস না কিন্তু, কই দিলাম। সতেরো এ নাম্বার সানজিতা সেতু বলছে ডি নাম্বার, নয়ন বলছে 17 ডি নাম্বার, সুরভ বলছে 17 এ নাম্বার, কার্তিককে ওকে ডি নাম্বার, গণেশকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন এখানে বলছে আমাকে দেখলে মনে হয় আমি অন্নপূর্ণার কোলে, অন্নপূর্ণা অর্থাৎ দেবী দুর্গার কোলে গজাননের ছোট ভাইটি। গজানন অর্থাৎ গণেশকে বোঝানো হয়েছে, আর ছোট ভাইটি বলতে কার্তিককে বোঝানো হয়েছে। ছোট ভাই বলতে কার্তিককে বোঝানো হয়েছে, এখানে কার্তিকের নাম উল্লেখ নাই। সঠিক উত্তর হচ্ছে গণেশকে, সঠিক উত্তর হচ্ছে গণেশকে। আচ্ছা, ইয়ারিং কি বলেন? আবার আগে উত্তর দেন। এটা কি নাকের ফুল? আমিও কনফিউজ ছিলাম আগে। হাতের বালা, কানের দুল, হার, কি হবে এটা? কি হবে দ্রুত বলেন, কি হবে? 17 নাম্বার, 17 নাম্বার। ভাই সে কি পারবে আমাকে আপন করে নিতে? তুই ভালো হবি না ইমন? হ্যাঁ হবে অবশ্যই। তুমি যদি A+ পাও, বিশ্ববিদ্যালয়ে পাও, তুমি এত মেয়ের প্রপোজাল পাবা যে তুমি, এত মেয়ের কনফ পাবা যে তুমি ফেসবুকে ঢুকতে যাবে না। সো এই ধরনের মোটিভেশনগুলো মিথ্যা। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরও এখনও পর্যন্ত একটা কম্ফ পাই নাই, একটা বান্ধবী জুটে নাই, এগুলো সব মিথ্যা, ঠিক আছে? ওকে, সো নেক্সটে যান। আচ্ছা 19, হ্যাঁ 19-এর হচ্ছে অনেকে বলছে সি নাম্বার ডি নাম্বার, তিথি বলছে সি নাম্বার ডি নাম্বার। আচ্ছা ভালো হবে না ভাইয়া? আচ্ছা ভালো, আমি ভালো ভাই। আমি কন্যার পিতা মাত্রই, কন্যার মাতা মাত্রই, কন্যার ভাই মাত্রই, কন্যার সব মাত্রই স্বীকার করবে আমি হচ্ছে সৎ পাত্র, ভালো পাত্র। তামাক পর্যন্ত, আস্তাগফিরুল্লাহ, তামাকটা পর্যন্ত এখন ছুঁয়ে দেখি নাই, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর দেখেন, তো এটা কি ইয়ারিং কি? ইয়ারিং মানে হচ্ছে কানের ফুল, কানের ফুল, কানের ফুল না দুল, দুঃখিত, কানের দুল। নাকের ফুল, নাকের ফুল হয়, হাতের বালা হয়, কানের দুল হয়, কানের ফুল হয় না, নাকের ফুল হয়, কানের নাকি দুল হয়। সেগুলো আমার থেকে অভিজ্ঞতা নাই, ভাবির কাছ থেকে শুনে নিতে হবে। সো দোয়া করে একটু তাড়াতাড়ি যাতে ভাবি হয়। আচ্ছা একটা প্রশ্ন বলেন তো, কোন কলেজে ছাত্র পড়ে না? বলেন কোন কলেজে ছাত্র পড়ে না?
কোন কলেজে ছাত্র পড়ে না? কোন কলেজে ছাত্র পড়ে না? মিম তুই যদি দোয়া করছিস তাহলে হবে। লুচ্চা হইলে আচ্ছা মহিলা কলেজ, সিটি কলেজে ভাই, আচ্ছা হ্যাঁ মহিলা কলেজে ছাত্র পড়ে না। গুড ভাই, আপনারা জিনিয়াস, এক একটা মানে কি বলবো আর, থাক ওটা বলা যাবে না, আপনার জোস। ওকে শুনেন না, আচ্ছা তো দেখেন পড়ে যান 20 নাম্বার বলছে অনুভবের কাছে চিরকাল বড় সত্য কি? অনুভবের কাছে চিরকাল বড় সত্য কি? রূপ, অর্থ, সম্পর্ক, গলার স্বর। কোনটা কোনটা বলেন? অনুভবের কাছে বড় সত্য কি? রূপ, অর্থ, সম্পর্ক নাকি গলার স্বর? কোনটা হবে? অনুভবের কাছে বড় সত্য কি? রূপ, অর্থ, সম্পর্ক নাকি গলার স্বর? দেখেন যেই এমসিকিউগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু কনফিউজিং, এগুলো আপনার জীবনে চোখে দেখতেন না যদি রিডিং পড়তে নিজে নিজে। বলছে ভাই আমার ছেলেকে খুঁজে দিয়েন তো, ছেলে হারাই গেছে। আচ্ছা আচ্ছা যাই হোক, আপনাকে আমাদের বাংলা বিদ্যাতে স্বাগতম। সাপোজ থেকে অনুপমের কাছে চিরকাল বড় সত্য কি? রূপ, অর্থ, সম্পর্ক নাকি গলার স্বর? কি হবে বলেন তো? দেখেন রূপ জিনিসটা তার কাছে বড় না, অর্থ না, সম্পর্ক না, গলার স্বর না, তাহলে উত্তর কোনটা? এগুলোর মধ্যে উত্তর আছে, বিশ্বাস করেন রাসেল ভাই, এ বি সি ডি নাম্বারের মধ্যে উত্তরটা আছে, খালি উত্তরটা সঠিক উত্তরটা দাগাইতে হবে। বলেন ভাই অনুপম তাকে পাইনি, আমিও তাকে পাইনি, আমি বিলাসীকে চাই বন্ধু জীবনে, অনুপম কল্যাণীর মতো মেয়েটাই আসে খালি। দেখেন তাহলে এটা হচ্ছে গলার স্বর, যে গলার স্বর শুনেন, যেমন আমার গলার স্বরটা একদম বাজে, দূর থেকে হয়তো তোমার আন্টি বা তোমার আব্বু বলতেছে কি রে কার গলা ক্লাস করিস, গলা একদম বাজে। তো এই যে গলার স্বরটা শুনেও কিন্তু একটা মানুষের রূপটা কেমন হতে পারে এটা কিন্তু বলা যায়। তো হঠাৎ করে একটা কোকিল কণ্ঠে দুষ্ট কোকিল গান বলতেছে, দুষ্ট কোকিল, তো এই কোকিল কণ্ঠে দুষ্ট কোকিল গান যখন বলতেছে তখন গলাটা শুনে কিন্তু মনে হয় যে হয়তো বা মেয়েটা অনেক সুন্দরী বা ছেলেটা হয়তো অনেক সুন্দরী। সো ভয়েসটা অনেক সময় রিপ্রেজেন্ট করে তার ব্যক্তিত্বকে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, তো এই জন্য বলছে বড় সত্য হচ্ছে গলার স্বর। ওকে নেক্সট নাম্বার বলছে অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক কি মা, বাবা, মামা নাকি বিনু দাদা? দেখেন বিনু দাদা হবে না, কেন? কারণ হচ্ছে বিনু দাদা হচ্ছে তার পিস্তুত ভাই ছিল, বাবা তার মারা গেছে, মা তাকে শাসনে রাখতো, তার আসল অভিভাবক বা ভাগ্য দেবার প্রধান এজেন্ট হচ্ছে তার মামা, তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? মামা, ঠিক আছে? ওকে নেক্সটে চলে যাই বলছে কল্যাণীর বর্তমান বয়স কত? আসেন তো বয়সগুলো একটু লিখে দেন, বয়সগুলো একটু লেখেন। ওকে হঠাৎ করে না ওই যে লটারি যে বিক্রি করে ওখানে একটা ডায়লগ মনে পড়লো যে শাড়ির রং আকাশি, ভাবি তোমায় ভালোবাসি। তো সেদিন একটা ভিডিও দেখতেছিলাম, টিকিটের রং আকাশি, ভাবি তোমায় ভালোবাসি। আচ্ছা যাই হোক, সাপোজ কি দেখেন কল্যাণীর বর্তমান বয়স কত? দেখেন কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল 15 বছর, ট্রেন যাত্রার সময় ছিল 16 অথবা 17 বছর, বর্তমান বয়স 19 বছর। হ্যাঁ এটা ছিল 1914 সালে যখন ঘটনা বর্ণনা করে তখন 19 বছর, তার সঙ্গে এখন যুক্ত করে দেন, ঠিক আছে? তো যাই হোক এটা হচ্ছে বয়সটা হবে 19 বছর। আচ্ছা নেক্সটে চলে আসেন, বলছে রসিককে মানে রস দিয়ে জমাইতে পারতো কে? আচ্ছা রসিক ছিল অনুপম, বিনুদাদা, মামা, হরিশ, কে? আর তৃষ্ণার্ত কে ছিলেন বলেন তো? তৃষ্ণার্ত কে ছিলেন? তৃষ্ণার্ত ছিল হচ্ছে অনুপম, কি খাওয়ার জন্য ভাইয়া? কি খাওয়ার জন্য? পানি খাওয়ার জন্য। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা বলতে 23 ডি এই মনে আছে তো আগামীকাল কিসের ক্লাস হবে, কিসের পরীক্ষা হবে?
মনে আছে তো? ওকে, ডি নাম্বার। হ্যাঁ, হরিশ ছিল কে? রসিককে ছিল হরিশ, রসিক ছিল হরিশ। আলহামদুলিল্লাহ ভাইয়া, তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ, আর দুইটা আছে মাত্র, ভাবির কসম। 3 নাম্বার ভাবির কসম, আর বলাবো না, আর মাত্র একটা আছে। দেখো বলছে কি, মাতৃ আজ্ঞা বলতে কি কল্যাণী তার প্রতি ইঙ্গিত করেছেন। কার প্রতি ইঙ্গিত করেছেন? দেখেন, আপনি বলছিলাম মাতৃ আজ্ঞা কয়টা আছে? 2টা। দেখেন প্রশ্ন চলে আসছে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কোশ্চিন। মাতৃ আজ্ঞা কার প্রতি ইঙ্গিত করেছেন? মায়ের প্রতি, মাতৃভূমির প্রতি, ধরনীর প্রতি, নাকি মামার প্রতি? কার প্রতি বলেন? দেখেন, অনুপমের যদি বলতো অনুপমের ক্ষেত্রে মা এবং মামার আজ্ঞার কথা বলতো, তাহলে অনুপম যেহেতু বলে নাই, তাহলে হচ্ছে মা হবে না এবং মায়ের প্রতি হবে না। তাহলে এখন হচ্ছে ধরনী মানে কি? ধরনী মানে হচ্ছে পৃথিবী। ধরনী মানে কি? ধরনী মানে হচ্ছে পৃথিবী। তো এই ধরনী মানে কি? পৃথিবী। তাহলে পৃথিবীর কথাও সে বলে নাই, বলছে মাতৃভূমি আছে এবং সে এখন বর্তমানে নারীদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। নারী শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, যারা এখনো পর্যন্ত রিচার্জটা পাওয়ার আশায় বা পাওয়ার কথাটা জানে না, তাদেরকে আবার বলে রাখি, আপনারা হচ্ছে 5 জন বন্ধুকে এই ভিডিওর মধ্যে মেনশন করবেন, আপনাদের নিজের প্রোফাইলে এটা শেয়ার করবেন এবং এই লিঙ্কটা আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে এই স্ক্রিনশট 3টা আমাদের যে বাংলা বিদ্যার যে পেজ রয়েছে, এই পেজটাতে আপনারা হচ্ছে ইনবক্স করবেন। আমরা 10 জনকে নিব, এই 10 জন লটারি করে নেওয়া হবে। ওকে, ঠিক আছে। ওকে, আগে করছেন তাহলে পেয়ে যাবেন। তাহলে উত্তর নেক্সট 25 নাম্বার বলছে কল্যাণীর কয়টি ভাষার কথা বলতেন? সোনামণি বলো। এটা খালি বাকি ছিল, এই তথ্যটা দেওয়া বাকি ছিল। আচ্ছা, সো একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা যানবাহন ছিল, যানবাহন কাকে কিন্তু বাংলা বানানের উপরে একটা দুর্দান্ত ক্লাস হবে, সো বাংলা বানানটা মিস করা যাবে না। সেটা ছিল রেল গাড়ি। কি ছিল ভাইয়া? রেলগাড়ি। যানবাহনটা কি ছিল? রেলগাড়ি। আচ্ছা, একটা ঋতুর কথা ছিল, ঋতু ছিল বসন্ত। ঋতু কি ছিল? বসন্ত। আচ্ছা, একটা তামাকের একটা হচ্ছে মাদক দ্রব্যের কথা ছিল, মাদক দ্রব্য, সেটার নাম হচ্ছে তামাক। তামাকের কথা বলছে, সেটা কি ছিল? তামাক। ঠিক আছে, একটা ফলের কথা বলছিল, ফল, সেটা ছিল মাকাল ফল। কি ফল ভাইয়া? মাকাল ফল। কি ফল ভাইয়া? মাকাল ফল। একটা মাকাল ফলের কথা এখানে বলেছিল, মাকাল ফলের কথা এখানে বলা ছিল। ঠিক আছে ভাইয়া? ওকে, সো যদি ঠিক থাকে, অনেকে বলছে 2টি, 3টি, 4টি, 5টি, কয়টি কনফার্ম? জানি না, 25-এর এ। আচ্ছা, দেখি নেই, এখানে হচ্ছে 3টি ভাষায় কথা বলতো। এখন 3টি ভাষা কি? 3টি ভাষা হচ্ছে, একটা বাংলা, একটা হচ্ছে হিন্দি, আরটা হচ্ছে ইংরেজি। আচ্ছা, বাংলায় হচ্ছে সবার সাথে কথা বলতেছিল, হিন্দিতে হচ্ছে ওই যে স্টেশন মাস্টারের সাথে কথা বলতেছিল, এবং টিকিট যে যিনি আসলো তার সাথে, এবং স্টেশন মাস্টার সে তার সঙ্গে হচ্ছে ইংরেজিতে কথা বলতেছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, সো আবার বলছিলাম এখানে 2 ধরনের টিকিট আছে, একটা ফার্স্ট ক্লাসের প্রথম শ্রেণী, একটা হচ্ছে সেকেন্ড ক্লাসের টিকিটের কথা বলা হচ্ছিল। তারপর এখানে একটা ক্যামেরার কথা বলা ছিল, ক্যামেরার স্টেশনে ফেলে রেখেছিল অনুপম। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে 2 থেকে 3টি বাচ্চা ছিল। এই তথ্যগুলা সম্পূর্ণ আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এখনো পর্যন্ত যারা লাইভটা শেয়ার করো নাই, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাও নাই এবং 5টা বন্ধুকে মেনশন দাও নাই, লাইভ শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই করে দেবা। এবং দেওয়ার পরে আমাদের বাংলা বিদ্যার যে পেজ রয়েছে, পেজটাতে হোয়াটসঅ্যাপে দিলে হবে না, কিন্তু পেজে, আমি আবারও বলতেছি, হোয়াটসঅ্যাপে দিলে হবে না, আমাদের বাংলা বিদ্যার পেজে ইনবক্স করতে হবে। ইনবক্স করলে আপনাদেরকে রিপ্লাই করবে, আপনাদের নামগুলো দিয়ে লটারি হবে, তারপর সেই 20 জনকে আমরা রিচার্জ দিয়ে দিব। তবে একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে দেওয়া হবে, একটু সময় লাগবে,
দ্রুত দেওয়া হবে, সময় দিতে হবে, ঠিক আছে? উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে সমস্যা, শান্ত হইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবং আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে যারা আইন কলেজ মোড়ে বা দিনাজপুরের আছেন, অবশ্যই আপনাদেরকে বলবো দিনাজপুরের যারা আছেন, আমাদের 26-এর ব্যাচের জন্য 3টা ব্যাচ আছে, সকাল 10টা, দুপুর 2:30টা, আরটা হচ্ছে বিকাল 4টা, যে কোনো একটা ব্যাচে আমাদের যুক্ত হইতে পারেন। এবং 25-এর জন্য টেস্ট পরীক্ষার পরেই একটা প্রিপারেশন ব্যাচ শুরু হবে, এই প্রিপারেশন ব্যাচে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানে কোর্সের ডিটেলস সব কিছু দেওয়া আছে। অথবা অফলাইনে যারা আসতে চান, বাংলা দ্বিতীয় সাজেশনটা নিতে চান হার্ড কপি, অবশ্যই আমাদের বাংলা বিদ্যার যে অফলাইন শাখা রয়েছে দিনাজপুরে, সেখান থেকে নিতে পারেন। এবং অনলাইনে যারা নিতে যাচ্ছেন, ক্লাসের লাস্ট দিন আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে আপনারা হচ্ছে বাংলা দ্বিতীয় সাজেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? শেষ দিনে হচ্ছে বাংলা দ্বিতীয়র সাজেশনটা পেয়ে যাবেন। ওকে, 20 টাকায় রেস্টুরেন্ট যাওয়া যাবে না? আচ্ছা, কথা দিলাম যদি ইন্টারমিডিয়েটে A+ পান এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান, আমি নিজে তোমার জেলাতে এসে, সেটা বাংলাদেশের যে কোনো জেলা হোক, আমি সেই জেলায় গিয়ে তোমার সাথে বসে রেস্টুরেন্টে খাবো, ঠিক আছে? অথবা তোমার ক্যাম্পাসে বসে তোমার সাথে বসে খাবো, আমি খাওয়াবো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, আগামীকালকে তাহলে আমাদের কি ক্লাস হবে? আগামীকালকে আমরা হচ্ছে বাংলা বানানের উপরে ক্লাস নিব এবং সকাল 11টার দিকে অপরিচিতার উপরে এমসিকিউ পরীক্ষা হবে। এবং আপনাদেরকে বলছিলাম এমসিকিউতে সবার ভালো, সব থেকে ভালো যারা করবেন তাদেরকে হচ্ছে একটা গিফট করে দেওয়া হবে। ওকে, কথা দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, সো সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে লাভ ইউ সবাইকে। তোমরা অনেক জোস, তোমরা অনেক জোস, সবাইকে ভালোবাসা। আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো অনেকক্ষণ কষ্ট দিলাম। তো যারা নোট করেছেন, আমাদের বাংলা বিদ্যার যে অফিসিয়াল পেজ গ্রুপ রয়েছে ফেসবুকের, এই গ্রুপটাতে আপনারা শেয়ার করে দিবেন, আমরা অ্যাপ্রুভ করে দেব। এতে করে আপনার খাতা, আপনার লেখা দেখে অনেকে উপকৃত হতে পারে এবং আপনার একটা আত্মবিশ্বাস বাড়তে পারে যে আপনার নোট সবাই অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে? আমাদের বাংলা বিদ্যার যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ রয়েছে, বাংলা বিদ্যা দিয়ে পাবেন, সেখানে আপনারা পোস্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে বিষয়। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই। তো টাটা। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, একটা শুনেন, এই যে বিষয়টা হচ্ছে কি, এই যে বিষয়টা আপনাদের বিয়ের জন্য 10টার দিকে ডাকছি, কিন্তু বিয়ে তো আর হইল না। বিয়ের বিষয়টা বলি, এদিকে আসেন, যায়েন না। আচ্ছা, এই যে বিষয়টা, এটা বাংলা বিদ্যার চক্রান্ত ছিল, রাত 10টার বিয়ের কথা বলছে। সো এটা বাংলা বিদ্যা আল্লাহ জানে কি করছে। সো আমাকেও বলছে ভাই আসেন। আমি বললাম যাক, বিয়েটা মনে হয় হয়ে যাবে, বাংলা বিদ্যায় খরচটা দিয়ে দিবে, যে দিনকাল যাচ্ছে। সো এসে দেখি যে বলছে ভাই দাঁড়ান, ক্লাসটা নেন, তারপরে বাড়ি যান। সো বিয়ে শাদী আর কপালে হবে না। সো দোয়া করবেন সবাই, এ হচ্ছে বিষয়। আর জীবনে যদি এরকম একটা যদি খালি মামা থাকে, হ্যাঁ, এরকম যদি একটা মামা থাকে, তাহলে হইছে কাম। ওকে, সো ভালো থাকবেন। ওকে, সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।